আমরা ধন্যবাদ। একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, কিন্তু প্রথমে আমি জনাব রহমানকে দিয়েই শুরু করতে চাই। একটি কথা খুব প্রচলিত যে বাংলাদেশে যে ক্ষমতায় যায়, বা ওই বাগধারা দিয়ে বললে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। কিন্তু আহ, উম, অনেকে আবার পাশাপাশিটাও এই কথাও বলেন যে ক্ষমতায় গেলে এই দলীয়করণ, আত্মীয়করণ, ক্ষমতাকে খুব শক্ত মুষ্টিতে না নেওয়া ছাড়া আসলে কিছু করার থাকে না। এইটা বাংলাদেশের 54 বছরের সব সরকারের ক্ষেত্রে একই কথা বলা হয়, এর কোনো বিকল্প নাই। এমনকি যারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারাও এই দলীয়করণ, আত্মীকরণের মধ্যেই খুব জোরে সোরে থাকতে চান। আমি বেশি আগের উদাহরণ দিতে চাই না, ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে আমরা এটা একদম পুরোপুরি দেখছি। গ্রামীণ ব্যাংক থেকে অথবা চট্টগ্রাম থেকে গ্রামীণ এর সাথে কোনো সম্পর্ক থাকা লোকজন, বা আমার বন্ধু বান্ধব, বা আমার সাথে একসাথে বসে চা খায়, ওই ধরনের লোকজনকেই আমি সাথে রাখতে চাইছি। এইটার কারণটা কি? আসলে কি ক্ষমতা যে এই রাজনৈতিক দলগুলি যেভাবে পরিচালনা করেন তার বাইরে আর কোনোভাবে এটা পরিচালনা করা সম্ভব না? মানে আমরা যে স্বপ্ন দেখি উন্নত বিশ্বের, সাবির ভাই এখন লন্ডনে আছেন, যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে কিভাবে চেক ইন ব্যালেন্সের মাধ্যমে একটা রাষ্ট্র সরকার পরিচালনা করে, একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে, বা অন্যান্য দেশে এরকম কি কখনো আসলে হওয়া সম্ভব না বাংলাদেশে? আপনার অভিজ্ঞতা থেকে যদি জনাব বদিউর রহমান একটু বলেন, আর জনাব সাবির মুস্তফাকেও আমরা জানতে চাইবো যে আপনার বিশ্লেষণ এই ব্যাপারে। জনাব বদিউর রহমান। জি জি, ধন্যবাদ। আমি সরাসরি শুধু বঙ্গবন্ধু সরকারে কাজ করি নাই, কিন্তু প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে মোটামুটি বাকি সবগুলোই তো 2007 পর্যন্ত করলাম, তিন উদ্দিনের সরকার পর্যন্ত। তো তাতে যেটা দেখা গেল, এখানে আপনি যেটা দলীয়করণ, আত্মীয়করণ বললেন, এটা দুটা অংশ আছে। একটা হইলো ক্ষমতায় থাকলে ক্ষমতার বলয়ের মধ্যে যেটা দলীয়করণ সেটা, আর একটা হইল ক্ষমতার বলয়ের বাইরে প্রশাসনে, অন্যান্য ক্ষেত্রে, প্রতিষ্ঠানে দলীয়করণ। তো এই দুটোর মধ্যে ক্ষমতার অংশটুকু নিয়ে তো সবাই যার যার দলেরটা করে, এটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু প্রশাসন দলীয়করণ, রাজনীতিকরণ, এগুলোর মধ্যে দেখা গেছে প্রেসিডেন্ট জিয়া এটা থেকে দূরে ছিলেন। প্রেসিডেন্ট জিয়া প্রশাসনকে দলীয়করণ করেন নাই, যেটা পরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া এসে করেছে। ইভেন এরশাদের সময়ও প্রশাসন দলীয়করণের মধ্যে পড়ে নাই, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রথম সরকারে এসে প্রশাসন দলীয়করণে পড়েছে। আর রাজনীতিক দলীয়করণ, আত্মীয়করণ, এটা তো এই দেশের একটা মজ্জাগত অভ্যাস হবে, যে এ আমার আত্মীয়, বা আমার আত্মীয় না হইলেও আমার চাচাতো বোনের, দেবরের, খালাতো বোনের, ননদের ছেলে, এইরকম করে করে এসে যায়। বাট আমি পার্সোনালি, যেহেতু প্রেসিডেন্ট জিয়ার সাথে বঙ্গভবনে মিটিং টিটিং করেছি, ক্যাবিনেটে ছিলাম তখন, এবং তারপরে খালেদা জিয়ার আমলে আমি ক্যাবিনেটে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এই দুটোর মধ্যে তফাতে আমি দেখেছি, এর সাথে সময়ও করেছি। তাতে দলীয়করণটা, প্রশাসনের দলীয়করণ শুরু করেছেন বেগম খালেদা জিয়া। বিশেষত প্রথম পদোন্নতি দেওয়ার সময় 1992 সালের 8ই ফেব্রুয়ারি যে গণপদোন্নতি, সেই সময় এই দলীয়করণটা বেশি শুরু হয়, যেটা দলীয় মনা, যে নামের পাশে কর্মকর্তাদের আ, এ, বি, জে এইসব লেখা শুরু হয়ে গেছিল। এতে আওয়ামী লীগ, বিতে বিএনপি, জেতে জামাত, এই যে শুরু হলো। ঠিক জোট সরকার যেটুক দলীয়করণ করলো, পরে আওয়ামী লীগের মহাজোট সরকার এসে, যেহেতু এটাতে মহা আছে, তাহলে জোটে যা করে মহাজোট মহা থাকাতে আরো একটু বেশি করে। এটা পাল্টাপাল্টি এইভাবে শুরু হইলো। এক সরকার কাউকে দলীয়করণে, দলীয় মনা মনে করে প্রমোশন দিল, অযোগ্য হলো, আবার যোগ্যকে বাদ দিল। কিন্তু আমার স্মরণ করে একটা উদাহরণ আমি আগেও দিয়েছি, প্রেসিডেন্ট জিয়ার সময় এইটা ছিল না। যেমন নরসিংদীর যে সচিব, স্বাস্থ্য সচিব হিসেবে সর্বশেষ রিটায়ার করছেন, পরে আওয়ামী লীগের এমপিতেও একবার দাঁড়িয়েছিলেন, যদিও হন নাই। তো মোহাম্মদ আলী সাহেবকে ইআরডিতে, তখন মুহিত সাহেব ইআরডি সেক্রেটারি, 77-78 দিকে হবে। তো যখন মোহাম্মদ আলী সাহেবকে ইআরডিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে পোস্টিং দেওয়ার কথা উঠলো, তখন প্রেসিডেন্ট সাহেবকে তার কিছু মিনিস্টার এবং ব্যুরোক্রেটদের কেউ কেউ বললো যে মোহাম্মদ আলীকে
ERD জয়েন্ট সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দেয়া কি ঠিক হবে? কারণ মোহাম্মদ আলী তো বঙ্গবন্ধু ভক্ত। তখন প্রেসিডেন্ট জিয়া জিজ্ঞেস করলেন যে অফিসারের সততা কেমন? বললো যে দ্যাট 100% অনেস্ট, আনডাউটেডলি অনেস্ট অফিসার। দক্ষতা? বলে যে এটাও চমৎকার। তখন উনি জবাব দিয়েছিলেন যে বঙ্গবন্ধু ভক্ত হইলে আমার অসুবিধা কি? অফিসার যেহেতু সৎ এবং দক্ষ, তাহলে তো আমার চলে। উনি পোস্টিং দিয়েছেন। এরশাদের সময় আমি মোটামুটি দেখেছি, আমি সরাসরি তখনও ক্যাবিনেটে কাজ করেছি অনেকদিন, যে এরশাদও এই প্রশাসন দলীয়করণের মধ্যে যায় নাই, মেরিটের আপহোল্ড করেছে। এমনকি তাদের কাছে সামারি দিলে, যেমন একটা উদাহরণ দিয়ে এরশাদ সাহেবের সময় কাজী জালাল, যাকে আমরা বড় জালাল বলতাম, শিক্ষা সচিব ছিলেন, উনি নিজে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিকে, যেটা এখন জনপ্রশাসন, পাশ কাটিয়ে বিসিএস এডুকেশনের 353 জনের যারা বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করেছে, কিন্তু পদ স্বল্পতার কারণে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় নাই, তিনি শর্টকাট প্রসেসে কলেজগুলোতে প্রবাসের পদ খালি বলে সরাসরি এরশাদ সাহেবের কাছে একটা সামারি দিয়ে দিলেন যে আবার পিএসসির মাধ্যমে পরীক্ষা নিতে গেলে অনেক সময় লাগবে, দেরি হবে, এরা যেহেতু বিসিএস এ পিএসসি পরীক্ষায় কোয়ালিফাই, তাদেরকে দিয়ে দেওয়া হবে। ইন গুড ফেথ প্রেসিডেন্ট এরশাদ সবুজ কালি দিয়ে লিখে ওটা অ্যাপ্রুভ করে দিলেন। তো এখন দরখাস্তগুলো আমাদের কাছে রুলস অফ বিজনেসের শিডিউল অনুযায়ী, অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট টু অল ক্যাডার, সেটা এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ এখন জনপ্রশাসনের এখতিয়ার। এটা আসলো, শামসুর হক চিশতি সাহেব তখন সেক্রেটারি, এবং উনি ওকে করে দিলেন যে ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করছে, দিয়ে দাও। কিন্তু আমি ডেস্ক অফিসার, রিক্রুটমেন্ট সেকশন প্রথম নিয়োগ দেখে আমি বাদ সাধলাম যে এটা দেয়া যাবে না। ওনারা অসন্তুষ্ট হইলেন, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ আমি দেয়া যাবে না এই কারণে, বিসিএস পরীক্ষা শুধু মিনিমাম মার্কে কোয়ালিফাই করলে চাকরি হয় না, এটা বেস্ট গুলার থেকে বেশি নেওয়া হয় প্রত্যেক বছর। এখন যদি লেফট আউট এরকম এডুকেশন ক্যাডারে দেয়া হয়, তাহলে আনসার চাইবে তাদের লেফট আউট। জনাব রহমান, মানে আমি যে জায়গাটাতে আসতে চাইতেছিলাম, যে আপনি খুব সুন্দর করে প্রাথমিক পটভূমিটা বর্ণনা করেছেন যে জিয়া সাহেব করেন নাই, পরে এরশাদ সাহেবের সময় ততটা হয় না, বেগম জিয়া এটাকে ইন্ট্রোডিউস করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা না করলে বা প্রশাসনকে দলীয়করণ, আত্মীয়করণ না করলে কি সরকার চালানো মুশকিল? মানে সরকার চালাইতে অসুবিধা? মোটেই না। তাহলে আমরা ইউনূস সরকারকেও এটা করতে দেখছি, ফখরুদ্দিন সরকারকেও এটা করতে দেখছি। তাদের তো আর দল চালানো, টাকা রোজগার করা, মারা, এটা তাদের উদ্দেশ্য থাকার কথা না। মানে তারা কেন এটা করছে? আচ্ছা, ফখরুদ্দিনের সাথে তো আমি তখন সেক্রেটারি হিসেবে কাজ করেছি। ফখরুদ্দিন সাহেব যেটা করেছেন, এরা তো এই দেশের মানুষ না। ফখরুদ্দিন সাহেব তো সিএসপি ছিলেন, কিন্তু উনি তো একটা পর্যায়ে দেশের চাকরি বাদ দিয়ে বাইরে চলে গেছেন, তারা ইন্টারন্যাশনাল সিটিজেন, ওইদিকে চলে গেছে। এখন সুযোগ পেয়ে ফখরুদ্দিন সাহেবকে আনলো তো সাইফুর রহমান সাহেব। মির্জা আজিজকে কে আনলো? ফখরুদ্দিন সাহেব। মির্জা আজিজকে সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান করলো, ফখরুদ্দিন সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরা পরে এসে আসলে লোভে পড়ে যায়। লোভে পড়লে তাদের একটা বলয় সৃষ্টি হয়, বাইরের থেকে আসছে, 2 দিনের যুগী বাতেরে অন্য বলে, ওই বলয় সৃষ্টি করতে গিয়ে শক্ত থাকতে পারে না। আর ফখরুদ্দিন সাহেবের 111 গভর্নমেন্টের সময় তো হি ওয়াজ দ্য সেকেন্ড ম্যান, বা বলা চলে তার মানে ব্যাপারটা লোভ, ব্যাপারটা সিস্টেমটা এরকম না। আমাকে বড় বড় সাহেবরা বলে যে সিস্টেমটাই এরকম যে আমরা পারি না এটা না করলে। না না না, এটা লোভ। আপনার লাভ পর্যন্ত ভালো, কিন্তু একার যোগ হয়ে গেলে তখনই এটা বেশ কম হয়ে যায়। আর ইউনূসের কথা বললেন, তো ইউনূস সাহেবের সরকার তো বাংলাদেশের যত সরকার আছে তার মধ্যে, আমি একবার অ্যাক্টিভিটি ডাইরেক্ট বললাম যে আমরা যখন সুপারলিডি ডিগ্রি শিখলাম, তখন ব্যাড সুপারলিডি আমরা ওয়াস্ট শিখলাম। তো ওয়াস্টকে আরো মজবুত করার জন্য আমরা দ্য মোস্ট ওয়াস্ট বলতাম, আবার ওয়াস্টকে সুপারলিডি ওয়াস্টেড, দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট। এবং ইউনূসের গভর্নমেন্ট হলো দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট। ইংরেজি গ্রামারে কভার করতেছে না বাংলাদেশের মানুষের অবস্থা, করতেছে না, মানে বিয়ন্ড গ্রামার যাইতে হচ্ছে। হ্যাঁ, বিয়ন্ড গ্রামার। আর ইউনূস তো আপনার মানি লাভার এবং পাওয়ার লাভার। আমি তো 11 মাস আগে, তার আসার 11 মাস আগে আমার কলামে যুগান্তরে লিখলাম 5ই সেপ্টেম্বর 2023 যে এবার অস্বাভাবিক কোন সরকার হলে তিনি শুধু হাত ছাড়া করবেন না।
উনি খোলা সিটি দিয়ে চলে গেলেন, পারলেন না, কিন্তু সব সময় ক্ষমতার মোহের মধ্যে আবদ্ধ থাকতেন এবং এসে গেলেন। অথবা ওই ইউনূসের গভর্নমেন্টকে কারোর সাথে তুলনা করবেন কিন্তু না। কিন্তু আপনি কি এই কথাটা, আমরা এটা আপনার কাছে আসবো, আপনি কি এই কথাটা রেটরিক হিসেবে বলছেন মানি লাভার বা পাওয়ার লাভার? পাওয়ার লাভারটা ঠিক আছে, সেটা আপনারা মানে যেটা কোয়ান্টিফাই করা যায় না, কিন্তু উনি কি তহবিল তসরুপ করেছেন, টাকা পয়সা নিয়েছেন, অবৈধ সুবিধা নিয়েছেন, ওরকম কি কিছু বোঝা যায়? মানে ট্যাক্সের কথাটা আলাদা, ট্যাক্সটা ওনার উপরে চাপানো হয়েছিল, উনি হ্যাঁ, এটাকে হ্যাঁ, দাবি হ্যাঁ। করেন, এটা একটা তর্ক করতে পারেন যে এটা হুম, কেউ, হুম। উনি কি টাকা পয়সা না, ট্যাক্স তসরুপ করেছেন, মানে ওরকম কি? ট্যাক্স 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 তো উনি দিতেই চান না। ট্যাক্স হ্যাঁ, দেওয়ার প্রতি তার অনীহা থাকে। এর আগে উনি কোর্টে মামলা টামলা করে জি এনবিআর এর ট্যাক্স দেওয়া লাগছে না, ওনার হেরে গেলেন। জি তারপরেরটা তো এবার অনেক টাকা উনি কিভাবে কিভাবে পার করে নিলেন। আর উনি যে মানিলাবার, ওটা আমি টের পেয়েছি আপনার একটা ঘটনার থেকে। হুম, আমি তখন সিটিং এনবিআর এর চেয়ারম্যান, হুম, উনি নোবেল পেলেন সেই সময়। তো হুম, ওনার নোবেল মানির উপরে যেন ট্যাক্স না হয় সেই জন্য ওনার লোকজন আমার কাছে আসে ধর্ণা দিলেন। হুম, তা আমি তাদের পরিষ্কার বলে দিলাম যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিধানটা তাদের দিয়ে দিলাম, এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড থ্রু নর্মাল ব্যাংকিং চ্যানেল ইজ ট্যাক্স ফ্রি। অতএব নোবেল মানি ব্যাংকিং চ্যানেলে আসবে, ওনার ট্যাক্স লাগবে না। বাট তার লোকজন তারপরেও আমার থেকে ইন রাইটিং একটা সার্টিফিকেট চাচ্ছে যে ওনার এটা ট্যাক্স ফ্রি, আমরা এটা লাগবে না। শেষ পর্যন্ত এটার জন্য ওনারা অস্থির হয়ে আমাকে নোবেল কমিটির থেকে পর্যন্ত টেলিফোন করিয়েছেন। তখন আমি টের পেয়েছি কতটুক মানি আবার উনি হতে পারে। আমরা আবার হ্যাঁ, আমরা আবার হ্যাঁ। আসবো জনাব বদিউর রহমান আপনার কাছে। আমি একটু জনাব সাবির মুস্তফা আপনার কাছে আসতে চাই যে সরকার চালানো দলীয়করণ বা আত্মীয়করণ ছাড়াও সম্ভব কিনা, নাকি এইটা আসলে বাংলাদেশ এমন একটা দেশ দলীয়করণ আত্মীয়করণ করতেই হবে? এখন দলীয়করণ হচ্ছে, সেটা তো আমরা বদিউর রহমান সাহেবের কথাই বুঝলাম যে কিভাবে হচ্ছে, কবে থেকে শুরু হলো। কিন্তু আমার একটা জিনিস মনে আছে যে ৭৩ সালে একটা কথা রটে গেছিল যে বিসিএস যাদেরকে নেওয়া হচ্ছিল তাদেরকে বলা হতো তোফায়েল ক্যাডার, কারণ তারা নাকি তোফায়েল আহমেদের পছন্দের। হাতে হাতে বাছা। এবং তখন একটা কথা বলা হতো, যেহেতু বাংলাদেশের জন্মের পরে যেই সিভিল সার্ভিস ছিল তারা সবাই হয় সিএসপি নয় এপিসিএস, অর্থাৎ পাকিস্তানের সিভিল প্রশাসনের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এবং এদের থেকে মানে এদেরকে নিয়ে নতুন দেশ চালানো যাবে কিনা সেটা নিয়ে একটা বিরাট আলোচনা তখন হচ্ছিল। এবং মনে হচ্ছিল যে নতুন বাংলাদেশের আদর্শে একেবারে বলিয়ান যেসব ইয়ং লোকজন আছে তাদেরকে দিয়ে নতুন করে সিভিল সার্ভিস গড়ে তোলা যায় কিনা। তো সেটা আমার মনে হয় যে মানে ইতিহাসে এখন মিশে গেছে। কিন্তু ৯১ সালের পরে যে দলীয়করণটা দেখলাম, সেখানে আমি মনে করি না যে রাজনীতিবিদরা, শুধু রাজনীতিবিদরাই দায়ী। আমার মনে হয় যে সিভিল সার্ভিস থেকেও কিন্তু কিছু চাপ ছিল। যারা অনেকে ছিলেন যে আওয়ামী লীগ সমর্থন করেন বা বিএনপি সমর্থন করেন বা জামাত সমর্থন করেন, আগে হয়তো তাদের এই সমর্থন তাদের জন্য কোনো ফ্যাক্টর ছিল না। কিন্তু ৯১ সালে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং রাজনৈতিক দলগুলো যখন হয়ে গেল ঘটনার চালিকা শক্তি, প্রশাসনের চালিকা শক্তি এবং দেশের চালিকা শক্তি, তখন তাদের মনে হলো যে আমার দল এখন ক্ষমতায়, আমার কিছু বাড়তি পাওনা আছে। এবং এইখান থেকে আমার মনে হয় দলীয়করণটা ছিল একটা পারস্পরিক ব্যাপার। শুধু রাজনৈতিক দলগুলো যে দখল করতে চেয়েছে প্রশাসন এবং ওদের ছাড়া তা চালাতে পারবে না, এটা না। আমার মনে হয় প্রশাসনের ভেতরে যারা ছিল, যারা একটু মানে দলের সাথে ছিল, আপনি দেখেন ৯৬ সালে যে জনতার মঞ্চে গিয়ে মার্চ করে উঠলেন মহিউদ্দিন খান আলমগীর এবং তার সমর্থকরা, অনুসারীরা, প্রশাসন ক্যাডারের। তো এইটা কি আওয়ামী লীগ তাদেরকে দিয়ে করিয়েছে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় মহিউদ্দিন খান আলমগীর এবং তার সিভিল সার্ভিস কলিগরা তারা নিজের থেকে ওই জনতার মঞ্চে উঠেছে এবং পরবর্তীতে তারা বলতে পারেন যে প্রশাসনে এক ধরনের ক্ষমতাধর হয়ে গেছে। তো তাদের যখন বিদায় হলো, তখন তাদের যে বিরোধী পক্ষ প্রশাসনের ভেতর, তাদের পালা আসলো আবার এক ধরনের মঞ্চ দখল করার। কাজে এই দলীয়করণটা আমার মনে হয় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো পারতো এটাকে আটকে দিতে। তারা বলতে পারতো যে না, তোমরা আমাদেরকে সমর্থন করো বা করো, কিন্তু প্রশাসন চলবে নিরপেক্ষভাবে, সে যেই সরকারি ক্ষমতায় থাকুক, নিরপেক্ষভাবে তোমরা সরকারের পলিসি অনুযায়ী কাজ করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করেনি, কারণ তারাও চায় তাদের মধ্যে একটা দখলদারিত্ব মেন্টালিটিটা ছিল। কাজে তারাও ভাবলো যে আমি ঠিক বিটিভি যেভাবে দখল করে নিচ্ছি, ক্ষমতায় এসে বিটিভি দখল করা এবং বাংলাদেশ বেতার দখল করা, এটা প্রথম কাজ তাদের। কে নিউজ পড়বে, কে ভাষণ দিবে, কে বাণী দিবে, এগুলো তো তারা প্রথম ২ দিনেই করে ফেলে।
সো সেভাবে প্রশাসনটা তারা যদি একটা সুযোগ পাচ্ছে দখল করে নেওয়ার এবং তাদের পছন্দ মতো লোক প্রমোশন দিচ্ছে, তাতে তাদের কাজের সুবিধা হচ্ছে তা না, কিন্তু তাদের এই ফিলিংটা আসতেছে যে তারা ক্ষমতায়, এই ক্ষমতার ভাবটা তারা পাচ্ছে এবং প্রশাসনের ভেতরে তাদের সমর্থকরা ঘুরে বেড়াচ্ছে আমরা ক্ষমতায়, এই ভাবটা নিয়ে। এটা আমাকে একাধিক সিভিল সার্ভিসের একাধিক লোক বলেছে। সাবির ভাই আয়সা পড়লো। সাবির ভাই আমি আপনার সাথে যেহেতু মানে অনেকের অনেক বছর ধরে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ লোকদের, এটা আমি বদিউর রহমান সাহেবের কাছেও একটু জানতে চাইবো যে সরকারি চাকুরিদের মধ্যে আমি কোনো বিদ্রোহী লোক দেখি নাই। মানে মহিউদ্দিন খান আলমগীরের জনতার প্রশ্নটা আপনি যেটা বলতেছেন সেটা আমিও বিশ্বাস করি যে উনি একটা করছেন, করে গিয়ে তারপর আওয়ামী লীগের কাছ থেকে উনি সুবিধা চাইছেন, আওয়ামী লীগ তারা কিছু সুবিধা দিছেও, এটাও হতে পারে। আওয়ামী লীগ তাকে কিছু একটা অফার করতেও পারে। গড়ে সরকারি অফিসাররা বা সরকারি কর্মচারীরা কিন্তু যে সরকার যে সময় ক্ষমতায় থাকে, যে যখন চেয়ারে থাকে তার হয়ে কাজই করতে চায়। মানে আপনি যাকেই নিয়োগ দেন, যাকেই সচিব বানান, আপনি 100% ধরে রাখতে পারেন যে সে আপনার লয়াল হবে। তাহলে আপনি একটা অযোগ্য লোককে ধৈর্য নিয়ে আইসা বানানোর মানেটা কি? মানে ওয়ানলি বিকজ তার বাড়ি গোপালগঞ্জ বা তার বাড়ি বগুড়া বা তার বাড়ি একটা চট্টগ্রাম, এটার অর্থটা কি? মানে আপনি যারাই নিয়োগ দেবেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি গোপালগঞ্জের লোকটার এখন ক্যাবিনেট সচিব বানান, উনি সবচেয়ে বড় বিএনপির লোক হবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি। জি, এখানে ওনার যে প্রথম স্বাধীনতার পর একটু জনাব বদিউর রহমান, আমি একটু সাবির ভাইকে একটু শুনে আসি যে সাবির ভাই এইটার লাভটা কি? মানে আপনি তো মুখস্থ জানেন যে সরকারি কর্মকর্তারা কিন্তু বিদ্রোহী টাইপ না, এবং উনি আপনার পিছনে ছুরি মারবে না কখনো, বরং ওনার চাকরিটা ওনার জন্য খুব ইম্পর্টেন্ট। তাদের মানে সরকারি কর্মচারীদের কাজই হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করা, জি, এটা যে সরকার হোক। জি, এবং সেই জন্য সিভিল সার্ভিসকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু এই যে আপনি বলছেন যে গোপালগঞ্জ থেকে আমি দিব, সে যোগ্য হোক আর না অযোগ্য হোক, এটা আমার মনে হয় যে তারা যে এই ক্ষমতাটা আছে কাউকে প্যাট্রোনাইজ করার, এই যে একটা জমিদারি মনোভাব, আমি জমিদার, আমি দিলাম প্রজাদের কিছু সেটা এই এই প্যাট্রোনাইজিং ক্ষমতাটা যদি আমি অপব্যবহার না করি তাহলে আমার ক্ষমতা থেকে লাভটা কি? আমার মনে হয় সেই মনোভাব থেকেই এই জিনিসটা হয়েছে যে আমি আমার ক্ষমতা ব্যবহার করছি, আমার লোকদের বসাচ্ছি। এমনকি ধরুন এই যে অফিসের পিয়ন, সেক্রেটারি তার গ্রাম থেকে পিয়ন নিয়োগ করার ঘটনা অনেক আছে। এটা শুধু উপরের দিকে না, নিচের দিকেও আছে। কাজেই এলাকা থেকে লোক এনে দেওয়া মানে হচ্ছে এলাকায় আমার একটা নাম ডাক হলো, আমি পারি, আমি ক্ষমতাবান এবং আমি এলাকার লোকের উপকার করছি। অর্থাৎ আমার একটা অ্যাম্বিশন আছে, আমি রিটায়ার করার পর ওই এলাকায় আমার কিছু কাজ করব বা আমি রাজনীতি করব। তো সেটাও একটা ব্যাপার থাকে, তার ক্ষেত্রটা তৈরি করছে সেখানে সে। কিন্তু যে ক্ষমতার উপরে বসে থাকে জনাব সাবির মুস্তাফা, তার দেখা উচিত না এতে করে ক্ষমতার অনেকগুলি ছোট ছোট বলয় তৈরি হয়, যেইটা শেখ হাসিনার আমলে আমরা অনেক বেশি দেখছি, ছোট স্কুলে ডক্টর ইউনূসের আমলেও দেখছি। উনি যখন এটা অ্যালাউ করেন তখন ছোট ছোট ক্ষমতার বলয় তৈরি হয়। তারিক আহমেদ সিদ্দিকী হয়ে যান হচ্ছে অমনি পাওয়ারফুল একজন, যার আসলে শেখ হাসিনার কথা না শুনলেও হয়। এবং মানে এরকম ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এরকম বলা যায় দু একজন উপদেষ্টার কথা। এইটা কি যে ক্ষমতার টপে বসে থাকেন তার জন্য সুবিধাজনক? এইটা শেষ করে আমরা একটু জনাব বদিউর রহমানের কাছে। আমার মতে এটা একদমই সুবিধাজনক না। আমার মতে এটা প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, প্রশাসনের দক্ষতাটাকে কমিয়ে দেয় এবং প্রশাসন তখন আর নিরপেক্ষভাবে দক্ষভাবে কাজ করবে না। তারা দেখবে যে তার মন্ত্রী এবং বিশেষ করে প্রধানমন্ত্রী বা তার আত্মীয় স্বজন কি করলে তাদেরকে তুষ্ট রাখা যায়। কাজেই এটা প্রশাসনিক দক্ষতাটা কমিয়ে আনে, এটা বৃদ্ধি করে না। কাজে এটা একটা সেলফ ডিফিটিং অ্যাপ্রোচ ক্লিয়ারলি। অ্যাবসলিউটলি। এইবার আমি একটু জনাব বদিউর রহমানকে বলতে চাই, জনাব বদিউর রহমান, এই যে যারা ক্ষমতা শীর্ষে বসে থাকেন তাদের মানে চিন্তাটা কি হয়? মানে এইটা যদি একটু বলতেন, তারপর আমরা একটু একই প্রশ্ন আপনাদের দুজনকে করবো ছোট করে, সেটা হচ্ছে ডিপ স্টেট নিয়ে। হোয়াট ইজ ডিপ স্টেট, এটা আমরা একটু বুঝতে চাই। জনাব বদিউর রহমান, আপনি আগে যদি এটা একটু বলে নেন, আপনি মন্তব্য করতে চাইছিলেন। আচ্ছা, উনি যেটা বললেন 73 বেস তোফাল বাহিনী, জি, সে সময়ের ইতিহাস তো আমি জানি। সেটা হলো স্বাধীন হওয়ার পরে যখন মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা দুইটা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট হইল, মুক্তিযোদ্ধা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্টের 15 দিন পরে অমুক্তিযোদ্ধা ব্যাচ হলো, যারা 77-এ জয়েন করলো। আর 73-তে মুক্তিযোদ্ধা ব্যাচের এটা একটা পলিটিক্যাল চাপে যারা যুদ্ধ করছে তাদেরকে প্রোভাইড করার জন্য একটা চালাকি করলো। পিএসসির মাধ্যমে পরীক্ষা হয়ে আসার কথা ছিল, কিন্তু দেখলো পিএসসি যদি এখন পরীক্ষা নিতে যায় সময় লাগবে, তখন রুহুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে একটা কমিটি করা হলো এবং পিএসসি কে চিঠি দিয়ে বলা হইলো
যে তোমরা কি এই টাইমের মধ্যে একটা শর্ট টাইম দিলে পরীক্ষা নিয়ে দিতে পারবা, তা না পারলে রুহুল কবির সাহেবের নেতৃত্বে যে কমিটি করে দিলাম আমরা, একটা কমিটি করে নিলে কি আপত্তি আছে? অর্থাৎ চাইলে সরকার যেন রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে এটা নেওয়া যায়। তখন হইল, সে সময় একটা সমালোচনা ছিল যে এলএমজিতে কয়টা গুলি থাকে এটা বলতে পারলেও পাস, বা তোফায়েল সাহেবের যেটা বললেন এটা হইলো, তো তারা এসে গেল। এবং অরিজিনালি প্রশাসনে তখন তাদের 350 জন নেওয়ার কথা ছিল, এটা বাড়তে বাড়তে পরে 500, 550, সর্বশেষ ওই 73, সেগুলোর থেকে পিআইও সহ ব্যাংকে পর্যন্ত দিয়ে 1413 জন নেওয়া হইলো, সবাইকে নেওয়া হইলো। অতএব সেটা ওইভাবে গেল। প্রথম রেগুলার পরীক্ষা শুরু করলো আপনার এই জিয়াউর রহমান সাহেবের প্রথমে আমাদের ব্যাচকে দিয়ে, সুপিরিয়র পোস্ট 76 দিয়ে, এটা 1600 নাম্বারের পরীক্ষা দিল, 1300 রিটেন, 200 ভাইবা, 200 ভাইবা, 100 মেডিকেল। তো এখন যেটা আপনি বললেন, এরপরে যে আপনি যেটা বললেন কেন আমলারা অনুগত হয়ে যায়, শুধু রাজনৈতিক না, আমি আমলারা অনুগত হয়ে যাবেই, আমলাদের চাকরি সেটা। দলীয়করণ না, দলীয়করণ কেন? দলে যারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বসে আছেন তিনি কেন এটা ভাবতেছেন যে আমলা যারা নিবে সে তার অনুগত হবে না, এটা কেন ভাবে? আমি তো দেখি নিলেই অনুগত হবে, এবং এটাই তার চাকরি। পলিটিক্যাল আমলারা তো হইলো ব্যুরোক্রেট সার্ভেন্টস, রাইট, আর নীতি নির্ধারক হইলো পলিটিক্যাল মাস্টার, রাইট। এখন পলিটিক্যাল মাস্টার যদি তার সার্ভেন্টকে ঠিক মতো চালাতে না পারে, তাহলে সার্ভেন্টের একটা চরিত্র আছে, সেটা হইলো, আমি প্রায় বলি, একজন দক্ষ জানু সিনিয়র আমলা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি বা সততা বিবর্জিত হয়, তাহলে এই জাতীয় একটা আমলা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। তো ও তো চলে বলে কলে কৌশলেই তার প্রভাব, যেটা উনি বললেন, প্রভাব বিস্তারের জন্য এরকম চাইবে। এখন পলিটিক্যাল মাস্টার্স মনে করে যে এটা আমার লোক ভাবলে বোধহয় ভালো হবে। যেমন আপনি জলজন্ত উদাহরণ দেখেন না, এই যে একটা ক্যাবিনেট সেক্রেটারি ছিল বঙ্গবন্ধুর সময়, অনেকজনকে ডিঙ্গাইয়া ওই যে ইমাম নাম, এসটি ইমাম, হোসেন তৌফিক ইমাম, তো ওনাকে কত সিনিয়রকে ডিঙ্গাইয়া তাকে বঙ্গবন্ধু ক্যাবিনেট সেক্রেটারি করলেন। আবার সেই হোসেন তৌফিক ইমাম মুস্তাকের শপথ পরিচালনা করলেন, হ্যাঁ, আবার হাসিনা তাকে আবার অ্যাডভাইজার করে নিয়ে আসলেন। তো এখন পলিটিক্যাল মাস্টার্স যদি অবজেক্টিভ না হন যে আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়ম কানুন করব, আমলা ডিউটি কি? সরকার নীতি করবে, আইন করবে, আমলা সেটা বাস্তবায়ন করবে, কোনো ভুল ত্রুটি হইতে গেলে তুলে ধরবে, এর বাইরে আমলার দায়িত্ব নাই। কিন্তু আমলাকে যখন আপনি উপরে বসান, আমলাকে যখন আপনি ক্ষমতায় নিয়ে আসেন, বানরের মতো প্রশ্রয় দেন, প্রশ্রয় দিতে দিতে বানর আস্তে আস্তে আপনার মাথায় উঠে, তখন জায়গাটার ঘুরবে, কারণ আমলাও তো পাওয়ার চায়। না, আর উনি একটা ইন্টারেস্টিং পরিষ্কার কথা ব্যাপার বলে হচ্ছে দিলেন, এখানে শুধু আমার 2টা পয়সা আমি দিয়ে রাখি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি আমলাকে সব জায়গায় ক্ষমতায়ন করছেন, বসাইছেন, দূর থেকে নিয়ে আসছেন, 10 জনকে ডেকে নিয়ে আসছেন, কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসনের প্রমাণ উনি কিন্তু এর একজনকেও বিশ্বাস করতে পারেন নাই যে ক্ষমতাটা ছাইরা দিয়ে একটা ইলেকশন দিবেন, সেটা কিন্তু উনি করতে পারেন নাই, কেউ কিন্তু পারবে না। তখন উনি জানেন যে আমলারা ঘুরে যাবে, তখন হচ্ছে আমলারা ঘুরে যাবে। কেন শুনেন, এটা বঙ্গবন্ধুর সময় একটা কথা ছিল না, সম্ভবত বিদেশি ফিদেল ক্যাস্ট্রো না কাকে বঙ্গবন্ধু সিএসপি দের সম্বন্ধে বলতেছে খুব ব্রিলিয়েন্ট অফিসার, ভালো অফিসার, তখন উনি জবাব দিছিলেন যে এত ব্রিলিয়েন্ট ভালো অফিসার হইলে এরা পাকিস্তানটা তো রক্ষা করতে পারলো। আমলার চরিত্রের মধ্যে, হ্যাঁ, এখন হ্যাঁ, আমলার চরিত্রের মধ্যে আপনি যখন তাকে প্রশ্রয় দিবেন, রাজা বানর পালে, এখন বানরকে রাজা নিজে কোলে বসিয়ে খাওয়ার শেষ হইলে বানরকে পাশায় একটা বেদ দিয়ে, তখন বানর তার জায়গায় চলে যায়। এখন উজিরের কষ্ট লাগে যে রাজা বাবু আপনি এত কোলে বসে খাওয়ান, আবার বেত মারেন কেন? কষ্ট লাগে, বলে তারপরে দেখলো যে ছাড়ে দিল, দে না, বানর আস্তে আস্তে যায় না, কোলে উঠে মাথায়। আমার মনে হয় যে আমরা এইটা একটু বুঝতে চাই জনাব সাবির মুস্তফা আপনার কাছে, এইটা জনাব বদিউর রহমানের কাছেও আসবো, যে অনেকেই বলে থাকেন যে তারেক রহমান আসলে আসার আগে থেকে ডিপ স্টেট তার খেলা শুরু করেছে, সেই ডিপ স্টেটই তারেক রহমানকে ক্ষমতায় আনছে, এখনো তারেক রহমানকে ডিপ স্টেটই পরিচালিত করছে। এইটার পক্ষে বিপক্ষে বা মানে এই বক্তব্যটা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব সাবির মুস্তফা। ডিপ স্টেট জিনিসটা কি, এইটা আমি বুঝি না আসলে। ডিপ স্টেট বলতে তো সারা বিশ্বে যেটা বোঝায় যে একটা পার্মানেন্ট যে ক্ষমতা, যাদের পার্মানেন্ট ক্ষমতা কাদের, পার্মানেন্ট ব্যুরোক্রেসি, পার্মানেন্ট মিলিটারি ব্যুরোক্রেসি, কিছু বিজনেস কমিউনিটির স্বার্থ থাকে সেখানে।
আর কিছু পলিটিক্যাল প্লেয়ার থাকে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে বেশি। কিন্তু আমার মনে হয়, এবং আমার মনে হয় যে এটা অনেকেই অ্যাগ্রি করবেন, যে বাংলাদেশে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তখন সেই রাজনৈতিক দলটাই ক্ষমতায় থাকে, তাকে কিন্তু পেছন থেকে কেউ পরিচালনা করে না। যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, তারা কিন্তু নিজেদের লোক, তাদেরকে কিন্তু পেছন থেকে কেউ খেলাচ্ছে না, বা কেউ তাদেরকে পুতুল হিসেবে চাবি দিয়ে ঘোরাচ্ছে না। কারণ হচ্ছে যে তারা হচ্ছে নির্বাচিত রাজনীতিক। তারা কিন্তু ষড়যন্ত্র করে ডিপ স্টেটের, মানে ষড়যন্ত্রে বা পরিকল্পনায় তারা ক্ষমতা আসে নাই। কাজেই তারা তাদের কি বলবো আনুগত্য তাদের দলের প্রতি এবং ভোটারদের প্রতি। শেখ হাসিনা 2008 সালের পরে আর নির্বাচনের দিকে যাননি নানান কারণে, কিন্তু তারপরেও তিনি ছিলেন রাজনৈতিক নেতা, এবং তাকে কিন্তু পেছন থেকে কেউ চালাচ্ছিলেন, সে নিজেই তার মানুষ ছিলেন। অন্যদিকে আমি মনে করি যে তারেক রহমান ক্ষমতা এসেছেন একটা নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচনটা আমার দৃষ্টিতে বেশ ফ্লড ছিল, বিকজ এখানে একটা বড় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখা হয়েছে, এবং ওই দলের কিছু মিত্র দলও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ফলে একটা বড় অংশ নির্বাচনে ছিল না। কিন্তু তারপরেও যারা ছিল তাদের মধ্যে থেকে তারেক রহমান নির্বাচিত, এবং আমি মনে করি না এটা ডিপ স্টেট বা অন্য কোনো শক্তি, মানে পেছনের শক্তি এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে, আপনার সেই বিখ্যাত প্রশ্ন তারেক রহমানের কাছে, যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় বসিয়েছে, আর বা এখন তাকে পেছন থেকে তাকে পরিচালনা করছে। আমার মনে হয় তারেক রহমান তার যেই স্টাইল, তার যেই টেম্পারামেন্ট, সেই অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করছেন, এবং সবাই দেখছে যে তিনি চুপচাপ থাকেন, বেশি কথা বলেন না। এটা হয়তো তার স্টাইল, এটা হয়তো তার টেম্পারামেন্ট। তার মাও সেরকম ছিলেন, বেশি কথা বলতেন না, মানে কথা বলতেন হচ্ছেন শেখ হাসিনা, তার তো কথা থামানোই যেত না। কাজে একজনের এক এক স্টাইল থাকে। সো এটা আমার মনে হয় না ডিপ স্টেট। যদিও বাংলাদেশে ডিপ স্টেট বলে কিছু আছে কিনা, আমার মনে হয় আছে, কিন্তু ওই ডিপ স্টেট আমার মনে হয় না যখন একটা আইনসম্মত বা সাংবিধানিক সরকার ক্ষমতা থাকে তখন তারা সক্রিয় থাকে। তারা সক্রিয় হয় যখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়, যেমন অগাস্টের 5 তারিখে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। তখন দেশটাকে কে পরিচালনা করলো? এটা তো ছাত্ররা করেনি, বা কোনো বিপ্লবী সরকার করেনি, এটা সেনাবাহিনী করেছে। সেনাপ্রধান সবাইকে জড়ো করে একটা প্রেসিডেন্টকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের কাঠামো তৈরির জন্য কাজ করেছে, এবং 8 তারিখের পর তারা আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো যখনই 2007 সালেও একই ঘটনা ঘটেছে, যখন দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছিল, তখন আপনি এদেরকে ডিপ স্টেট বলতে পারেন। তারা বিদেশি বিভিন্ন শক্তির সহায়তায় বা পরামর্শে বা তাদের সাথে আলোচনায়, তাদের সম্মতি নিয়ে 1/11 একটা ঘটনা ঘটালো। কাজেই তারা, মানে ডিপ স্টেটের আবির্ভাব হয় যখন দেশে একটা শূন্যতা বা একটা বিশৃঙ্খলা এবং একটা সমূহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক বিপর্যয়, তখন তারা সক্রিয় হয়। আদারওয়াইজ আমার মনে হয় যে যতক্ষণ দেশ সাংবিধানিক উপায়ে চলছে, যারা সাংবিধানিকভাবে ক্ষমতা আছে তারাই ক্ষমতায় থাকে, এবং তারাই দেশটাকে পরিচালনা করে, খারাপ হোক ভালো হোক যাই হোক, তারাই পরিচালনা করে। আমি এই প্রসঙ্গ ধরে একটু বলি, জনাব বদিউর রহমান। সাবির ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় সমালোচনার অংশ ছিল, যে ডিপিএসতে একটু আসি সামনে, যে ভারতীয় আধিপত্যবাদের কাছে একদম আত্মসমর্পণ করা। কিন্তু আমি আনফরচুনেটলি এই যে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই, যেই পরিবর্তন আমি শেখ হাসিনা সরকারের সময় দেখছি। আমি পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সবাইকে প্রশ্ন করছি, আপনারা বলছিলেন 26 লাখ ভারতীয় এখানে কাজ করে, তাদের তালিকা করা হয়েছে কিনা, তাদেরকে এইটাতে ঠিক করা হয়েছে কিনা, ওনারা এটার কোনো জবাব দিতে পারে নাই। তারা সবচেয়ে বেশিবার যেটা বলছি, আদানির থেকে যে বিদ্যুৎ কেনা হয়েছে, সেই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে আপনারা এটা চুক্তিটা বন্ধ করবেন কিনা, সেই চুক্তি তো বন্ধ করে নাই, সবার আগে এই টাকাটা দিছে। জামায়াতে ইসলামী ভারতীয় কূটনীতিবিদদের সাথে বৈঠক করে জনাব শফিক রেহমান, জামায়াতে ইসলামী এটা গোপন করে গেছে, একদম বিলকুল গোপন করে গেছে। পরে আবার এটা নিয়ে কি জানি বলছে যে হ্যাঁ আমরা এই কারণে বলি না, আমাকে দেখতে আসছে, শরীর খারাপ, এটা একটা সামাজিক, এটা ছিল, এই সেই ছিল, পুরোপুরি বাজে কথা আর কি। এই সরকার আইসে তো খলিলুর রহমানকে শুধু রাখছেই তা না, একই জিনিসের, মানে শেখ হাসিনার পররাষ্ট্র নীতির কিভাবে ব্যাটনটা ট্রান্সফার করে এটাকে বেশি আগায় নেওয়া যায় সেইটা বলতেছে। এখন আমি বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ কোনো দলের যে পররাষ্ট্রনীতিতে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করার ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, একজনের মধ্যেও, নীতিতেও না, প্র্যাকটিসেও না। তো সেইটা মানে
আমি কেন এটা বিশ্বাস করব যে একটা দলরেই শুধু ডিপ স্টেট রাখে? ডিপ স্টেট যার ইচ্ছা তারা রাখে। এখন আওয়ামী লীগের ইচ্ছা করে নাই, রাখে নাই। এখন বিএনপির ইচ্ছা করে রাখছে, 2 দিন পরে জামাতের ইচ্ছা করলে রাখবে। ব্যাপারটা কি এরকমই নাকি? আপনার এর মধ্যে তো কিছুটা সত্যতা আছে। আপনি খেয়াল করেন 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, সে সময় তার যে রিসিপশন হলো, এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত নেয়ার জন্য যেভাবে শত শত আর্মির করনিং দিয়ে ওনাকে আনা হইলো, এটা একটা বিরাট পয়েন্ট। তাহলে তখনই একটা শো হয়ে দেখা যাচ্ছে যে তাকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে অনেকটা মেনে নেওয়া হয়েছে। না হইলে আমি তখন এক টিভিতে বলছিলাম, এখন আমাদের এইগুলোর জন্য আবার সরকারের পছন্দ না হলে তো নির্যাতন করে, যে হুইজ হি, একটা দলীয় প্রধান আসতেছে, তার নিরাপত্তার জন্য 8-10টা মিলিটারি জিপ কনভয় কর্ডনিং দিয়ে নিয়ে আসলেই তো হয়, কিন্তু এইভাবে রশি ধরে ঘেরাও দিয়ে তাকে নিয়ে আসা হতেছে। তাহলে কারণটা কি? কারণটা কি এরকম হয় যে তেজগাঁও এয়ারপোর্ট থেকে 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে আসতে 2.5 ঘন্টা লেগেছে। এখন তারেক রহমানের এয়ারপোর্ট থেকে 60 ফিটে আসতে অন্তত 3 ঘন্টা না লাগলে বড় নেতা হয় না। নাম্বার 1, এটা ওইভাবে প্রথমে একটা চাল কাজ হয়েছে। 2 নম্বর দেখেন, লন্ডনে যখন বৈঠক হইল, এই খলিলের পররাষ্ট্র উপদেষ্টা ছিল, খলিলের পদত্যাগ নিয়ে বিএনপি দাবি করেছে না? কিন্তু এই খলিলকে দিয়েই লন্ডনে তারেক রহমান সাহেবকে রিসিভ করাইয়া তাকে কায়দা করে তারা নিজেদের মতো করে নিলেন, এবং তারেক রহমান সাহেবের হাতে ইউনূস সাহেব খলিলের মাধ্যমে একটা ললিপপ ধরাই দিলেন যে ঠিক আছে, আপনি যে টাইমে বলতেছেন নির্বাচন সেভাবে হবে। তাহলে সেখানেও একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। পরবর্তী আসেন থার্ড পয়েন্টে, সে অ্যারেঞ্জমেন্টের ফলে বলা হয়ে থাকে যে খলিল তো 79 ব্যাচের ফার্স্ট বয় ফরেন সার্ভিসের, অল ক্যাডারেও ফার্স্ট হয়েছে, ব্রিলিয়েন্ট, যদিও দেশের সার্ভিসে অনেক সময় থাকে নাই। যে বলা হয়ে থাকে দিল্লি এবং আমেরিকা দুইটাকে ব্যালেন্স করার জন্য খলিলকে দরকার। আবার ইউনূস সাহেব তার প্রতিনিধি হিসাবে বাইরে বলা হয়ে থাকে। এইখানে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। ধরেন হাইন্ডসাইট, খলিলুর রহমান নাই বিএনপির সাথে, এখন তো মনে হচ্ছে যে বিএনপির সাথে খলিলুর রহমান সাহেবের আগেই ভাবসাব ছিল, তাইলে কি বিএনপি জামাতের কাছে হারতো? আমি তো দেখি বিএনপি তারপরেও জামাতের কাছে হারতো না আসলে। ইলেকশনের রেজাল্ট তো একই হইতো, তাহলে ওয়াই খলিলুর রহমান? না শুনেন, ইলেকশন রেজাল্ট এক হইতো ভোটের আগে। অনেকে যখন বলে যে, আমাকে বাগানে হাঁটার সময় জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের সরকার দেখলাম, বিএনপির দেখলাম, এরশাদের জাতীয় পার্টি দেখলাম, জামাতের শুধু বাকি ছিল দেখা। তো আরেকজন পাশে ছোট্ট করে উত্তর দিল যে পোলাও খাইলা, কোরমা খাইলা, বিরিয়ানি খাইলা, নিজের মনটা তো খাও নাই, ওইটার একটা অভিজ্ঞতা যদি পাও নিতে পারো। আর আমি জামাত যে ক্ষমতায় আসবে না, আমি লাইভ টিভিতে ডাইরেক্ট বলছি, এবং দা অরিজিন অফ লাইফ অন আর্থের সেটা কোট করে বলছি যে 6টা বানরকে যদি মিলিয়নস অফ ইয়ার টাইপ করতে দেয়া হয়, লেখাপড়া না জানা, এর মধ্যে মিলিয়নস অফ ইয়ারের মধ্যে হঠাৎ যদি অল অন এ সাডেন একটা পার্টিকুলার বারনের কন্টিনিউয়াস টাইপে যদি একটা শেক্সপিয়ারিয়ান সনের টাইপ হয়ে যায়, তাহলে সেটা যেমন অ্যাক্সিডেন্ট হবে, এই এইবারের ইলেকশনে 12 ফেব্রুয়ারি ইলেকশনে জামাত ক্ষমতা আসলে ওরকম একটা অ্যাক্সিডেন্ট হবে। খলিলুর রহমানের রোলটা কি আসলে? খলিলুর রহমানকে এটা তো বিএনপি সবচেয়ে বেশি জানতো, মানে ওই নিরাপত্তা উপদেষ্টারে যদি আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে, তো ওর দরকার কি ছিল? দরকার কি ছিল আপনার, সেটা তো ভিতরের একটা খেলা আছে। খলিলকে কারা ব্যাক করেছে, ইউনূস সাহেবের প্রতিনিধি হিসেবে থাকতেছে, বলে তো অনেক কথা যে এদের ব্যাকিং আছে, ওদের ব্যাকিং আছে, দুইটা দেশের মধ্যে আমেরিকা এবং ইন্ডিয়া দুইটাকে দুতিয়ালি করার জন্য খলিলকে দরকার। ইউনূস সাহেবও আবার তার প্রতিনিধি হিসেবে খলিলকে এখানে পুশ করেছে, একটা প্রতিনিধি থাকলো। আমি বলছিলাম যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা তো দরকার ছিল না। বিএনপি, আমি যেটা বাংলা বলি, এত বড় দল, তার মধ্যে কি একটা পররাষ্ট্রমন্ত্রী দেয়া যেত না? যেত। এর ভিতরে কি আছে এটা আপনি জানতে হয়তো আরো সময় লাগবে। আমরা আশা করি যে আমরা জানতে পারবো। এটা আমার চিরকালের কৌতূহল, যে আমি কিন্তু এটা জানতে চেষ্টাই করতে থাকবো। যাই হোক, আমি একটু যেন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, জি, লতিফুর রহমান যখন প্রধান উপদেষ্টা হইলেন কেয়ারটেকার গভর্নমেন্টে, তখন এই খলিল আবার লতিফুর রহমানের পিএস হয়েছে না?
লতিফুর রহমান যখন হলেন হ্যাঁ, কোথায় ছিল, কোথা হ্যাঁ। থেকে সে পেয়ে ছিল, হ্যাঁ, ডক্টর মাহবুবার হ্যাঁ, খলিল। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলার যোগসূত্র আগের থেকে একটা কানেকশনের মধ্যে হয়, যেখানে হয়তো আপনি আমার ধরাছোঁয়ার বাইরে এগুলা হয়। আমি আবার এগুলাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখি। না, আমি ষড়যন্ত্র মনে করি না, এগুলো হলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগুলা না, হয়। কিন্তু Give আচ্ছা, and জনাব take সাবির এর মুস্তাফা, মধ্যে হয়। আপনি ষড়যন্ত্র তথ্য হিসেবে দেখেন, আমি আপনার এই দেখার সাথে আমি কিছুটা একমত, কিন্তু আপনি আমাকে বলেন তো যে কেন খলিলুর রহমান সাহেবকে বিএনপি নিতেই হইল, নাকি এটা একটা সাধারণ ঘটনা? না, এটা সাধারণ ঘটনা অবশ্যই না, কারণ খলিলুর রহমান বিএনপির মানে মানে সে ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কাজেই তার পক্ষে ইনকামিং গভর্নমেন্টে কোনো পোস্ট পাওয়াই হচ্ছে অনৈতিক একটা ঘটনা। রাইট। তাদের তাদের তো নিরপেক্ষ থাকার কথা, তাদের তো পরবর্তী সরকারে কোনো পোস্টই পাওয়ার কথা না। কিন্তু খলিলের ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ আমার মানে মিস্টার রহমানের কথার সূত্র ধরেই বলি, খলিলুর রহমান আমেরিকার সাথে নেগোশিয়েট করেছেন এই বিভিন্ন বিষয়ে, শুধু এই বাণিজ্য চুক্তি না। আর খলিলুর রহমানই কিন্তু ভারতে গিয়েছিলেন, তিনি ওই অজিত দোভালের ওদের সাথে সেই বৈঠক করেছেন। নিরাপত্তা কনফারেন্সে গিয়েছিলেন, এবং একটা গুজব ছিল মাঠে, যেটা মানে সরাসরি রিপোর্ট হয়নি, যে তিনি দোহায় আমেরিকান এবং কাতারি মধ্যস্থতায় ভারতের সাথে একটা নেগোসিয়েশন করছিলেন। তো এই দুটো, এটা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না, এটা আমি গুজব শুনেছি, অনেকের মুখেই শুনেছি যে তিনি কাতারে গিয়েছিলেন আমেরিকান, কাতারি এবং ভারতীয়দের সাথে বৈঠক করতে। কিন্তু তিনি যে একমাত্র বাংলাদেশের মানে অন্তর্বর্তী সরকারের যত লোক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি ইউনূসের আমলে ভারতে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, এবং যখন জয়শঙ্কর ঢাকায় আসে খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করতে, তখন কিন্তু তিনি গিয়েছিলেন তারেক রহমানের এই জয়শঙ্করের সাথে দেখা করতে, যখন তারেক রহমানের সাথে জয়শঙ্করের দেখা হয়, যদিও আসিফ নজরুলও সেখানে ছিলেন। তো সব দেখে আমার মনে হচ্ছে যে আমেরিকা এবং ভারত, এই দুইটা দেশ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দেশ, এবং এই দুইটা দেশের সাথে হাসিনা পরবর্তী সময়ে যে ঘটনাগুলি ঘটেছে সেটার সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্যই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। এছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখি না। এটা একেবারেই আমেরিকা এবং ভারতের সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। জনাব সাবির মুস্তাফা, এবং আপনি দেখেন জি, খলিলুর রহমান কিন্তু ইতিমধ্যেই ভারতে গিয়ে একটা ওপেনিং শুরু করে দিয়েছেন, তিনি কিন্তু সময় কালক্ষেপণ করছেন না, করছে না। জনাব সাবির মুস্তাফা, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, সেই জন্য আমি বলি যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে প্রেস কনফারেন্সটা ডাকছিলেন, আসলে প্রেস ব্রিফিংটা ডাকছিলেন, সেটার মধ্যে আমি তাকে প্রশ্নটা করছিলাম হচ্ছে এইরকম, যে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, যেখানে আমরা সবাই জানতাম যে ইলেকশন সহজ হবে না, সহজ হবে যদি আওয়ামী লীগ না আসে, ইলেকশন সহজ হবে না, কঠিন হবে নাকি? কিন্তু পরে দেখা গেল যে ইলেকশন সহজই হয়েছে, আপনি 215-র চেয়ে বেশি আসন পাইছেন, তাহলে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা আপনাকে? আমার মনে হয় যে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়, তাহলে জামাতের এতগুলি সিট পাওয়াটা ইঞ্জিনিয়ারিং এর অংশ। হ্যাঁ, এটা এখন দেখেন, এটা দুইটা দলের মধ্যে ইলেকশন হয়েছে, জি, এখানে তৃতীয় দল বলতে কিছু নাই। রাইট। বিএনপি এবং এই সংসদ হচ্ছে দ্বিদলীয় সংসদ, এখানে কিন্তু কোনো জাতীয় পার্টি নাই, এখানে কিন্তু কোনো জামাত আলাদাভাবে নাই। রাইট। কাজেই বিএনপি যে 200-র উপরে সিট পেয়েছে, সেটা মানে ভূমিদশ হতেই পারে, কারণ আওয়ামী লীগ নেই। কাজে প্রতিটা নির্বাচনী আসনে আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, যেরকম অনেক লোক আমি চিনি যারা আগে আওয়ামী লীগকে ভোট দিত, তারা এবার বলেছে যে জামাত আটকানোর জন্য আমাদের বিএনপিকে ভোট দিতে হবে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম একদিনের জন্য, সেখানে যার সাথেই কথা বলেছি তারাই কিন্তু বলছে যে জামাত আটকানোই হচ্ছে এখন আমাদের মুখ্য। কাজেই আমি বলবো যে এখানে জামাত যে 70টার মতো সিট পেল, এটা কিন্তু আমার আশ্চর্য হলাম না, কারণ 2001 সালে যখন বিএনপি এবং জামাত জোট তাদের যে একটা ভূমিদশ হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগ 60টা মতো সিট পেয়েছিল, 60টা না 62টা সিট পেয়েছিল। কাজেই এটা সম্ভব, যখন ভোটটা দুইটা গোষ্ঠীর মধ্যে, দুইটা দল বা দুইটা জোটের মধ্যে হয়ে যায়, দুইটা প্রতীকের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু একটা দল 200-র বেশি পেল, আর একটা দল কিন্তু 50-60টা পেতেই পারে, এটা আশ্চর্য হবার কিছু না। হাউএভার, আমরা জনাব বদিউর রহমানের কাছে প্রসঙ্গটি আসি যে ইউনূস সরকারের সময় আমরা অনেক বেশি সমালোচনা করেছি আইন হাতে তুলে নেওয়ার, অনেকে এটাকে আদর করে মব বলেছেন, কেউ কেউ মব জাস্টিস বলেছেন, আর একজন আবার খুব
বলছেন যে মব বললে জাস্টিস বলা যাবে কিনা, মব জাস্টিস বলা যাবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দেখেছি যে কবর থেকে উঠিয়ে পুরানোর ঘটনাতে আমরা অবাক হয়েছি। আবার এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজনকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি ইসলামের যে ব্যাখ্যা দেন, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে কথা বলেন সেগুলি তাদের অনেকের পছন্দ হয় না। আপনি কি আসলে এই জায়গাটার মধ্যে বড় কোনো তফাৎ দেখেন, মানে এই ব্যাপারগুলিকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বা এই ব্যাপারগুলির ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে, কারা এগুলি করছে সেগুলি বলার ক্ষেত্রে? জনাব বদিউর রহমান। জি, আপনার এটার আগে আমি ইলেকশন সম্পর্কে একটু আমার মতামতটা জানাই। জি। সেটা হইলো এইবারের যে নির্বাচনটা হয়েছে এটা তো এক দলের নির্বাচন হয়েছে। আপনারা এক দল আগে বাজাদ এবং জামাত, বাজাই আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাজাই বাংলাদেশ জামাত ইসলামী, বাজাই তো এক সরকারে ছিল, তারা তো বহু বছর এক ঘরানা করছে। তারা কোনোদিন আলাদা হতে পারবে না জনাব বদিউর রহমান, তারা কোনোদিন আলাদা হতে পারবে না। তারা এই যে এবার নিজেরা ওই যে আওয়ামী লীগের শেষে 24-এ যখন আমরা আর মামুরা যখন দেখলো আওয়ামী লীগরে বাদ দিয়ে দিল, তখন তারা নিজেরা ওই যে বাজাই জামাত ইসলামী এবং বিএনপি এরা নিজেরা ভোট করলো। তো এটা তো দুই দলের ভোটও হয় না। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ব্যান করে এটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, এটা ফেয়ার ইলেকশন হয় নাই। রাজনীতিতে ভোটের মাধ্যমে দলকে মুসলিম লীগ করে দেয়, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে। কিন্তু আপনি আজকে আওয়ামী লীগ ইলেকশনে অংশ নেয় নাই বলে এটাকে একটা ইলেকশনই হয় না এটা বলতেছেন, কিন্তু এত বছর যে বিএনপি ইলেকশন না, এত বছর যে বিএনপি ইলেকশন অংশ নিল না, তখন কি এই কথা বলছিলেন কিনা যে এটা আসলে? হ্যাঁ বলছি আমি তখন বলছি যে 2007 এটিএম শামসুল হুদার নেতৃত্বে ওইটা ভোটে আওয়ামী লীগ, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি জানি, আমি সবসময় বলে আসছি আমি জানি। তো ওকে, তাহলে পরিষ্কার। আর জি, আর পরে যেটা বললেন যে এখন যেটা হচ্ছে একজন পীর সাহেবরে মেরে ফেললো, তার বাড়িতে আগুন লাগাই দিল, কবর থেকে উঠে পুরাইলো, এইটা এই দেশে আপনার কি মনে আছে যে বিএনপি ক্ষমতা থাকতে একযোগে 63 জেলা বোমা হয়েছে? হ্যাঁ হয়েছে, স্মরণে থাকার কথা হয়েছে। বাংলা বাড়ির কথা মনে আছে যে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পা উপরে বাঁধায় রাখছে। শাইখ আব্দুর রহমানকে অ্যারেস্ট করলো। তো সেই সময় বিচারপতি মারা গেল। এখন সাম্প্রদায়িক শক্তি ইসলামকে কেন্দ্র করে যারা উঠে, তাদেরকে যদি সরকার নমনীয় ভাবে দেখে তাহলে এগুলা আস্তে আস্তে আরো বাড়বে, এগুলা কঠোর না হলে বাড়বে। তার কারণ যারা সাম্প্রদায়িক ইসলামকে পুঁজি করে উঠতে চায় তারা এরকম কেউ। আচ্ছা জনাব বদিউর রহমান, আপনি যদি প্রসঙ্গটা তুললেনি, আপনার কাছে একটু জানতে চাই যে এইটা যেমন কথা যে বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা নিজের চোখে দেখতে পেয়েছি, এটা বাংলা ভাইয়ের উদাহরণ দিয়েছেন আপনি, আসলে শাইখ আব্দুর রহমানের কথা বলেছেন, 64টা জেলা না আসলে 63টা জেলা, মুন্সিগঞ্জ বাদে সবকটা জেলায় সাইমultaneously বোমা হামলা হয়েছে। আমরা দেখেছি যে জগন্নাথ নাম মনে হয় উনার একজন বিচারক, তিনি এজলাসে বসে থাকায় বোমের হামলার শিকার হয়েছেন। অনেকগুলি সিনেমা হলে বোমা হয়েছে। আমি ময়মনসিংহের বোমা হামলার পরে আমি সেখানে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে সেই সময় সিনেমা হলগুলিতে মানুষ সিনেমা দেখতে যাইতে পারতো না বা যাইতে চাইতো না, অনেকগুলি ঘটনা ঘটছে। কিন্তু পাশাপাশি এইটাও তো ঠিক, আওয়ামী লীগ গত 5-7-10 বছরে এই জুজু দেখায় বা এইটা বলে বিরোধী দলকে দমন করার একটা সাংঘাতিক জায়গাও নিছিল। এটার মধ্যে ব্যালেন্সটা এখন আপনি কেমনে করবেন? আওয়ামী লীগ দাড়ি টুপিওয়ালাকে ঘরের মধ্যে, আপনি মনে আছে জনাব বদিউর রহমান, আমি মনে আপনাকেও বলতে শুনছি যে ঘরের মধ্যে, বা সাবির ভাই তো লিখছেনই যে ঘরের মধ্যে ইসলামিক বই বলে বা জিহাদি বই বলে আমপারা থাকলেও এটাকে জিহাদি বই বা মানে আছে না যেগুলি সাধারণ ঘরে থাকে ওরকম বইও জিহাদি বই বলে বলা হয়েছে। এটা কি আসলে কেমনে আপনি? এটা কেমনের প্রশ্ন না, এটা হইলো আওয়ামী লীগ তো দেখেন না কতটুকু অ্যারোগেন্ট হইলে এই পতনের শেষ মুহূর্তে এসে জামাতকে নিষিদ্ধ করলো না? আমি তখন যখন জামাত নিষিদ্ধ করলো পতনের আগ মুহূর্তে, তখনও আমি বলছি এখন জামাত নিষিদ্ধ করার তো কোনো প্রয়োজন নাই। ইনুমিনুর কথা শুনে জামাত নিষিদ্ধ কেন করবে একটা পলিটিক্যাল পার্টি? ইনুমিনুর কথা শোনা লাগে শেখ হাসিনার নিজের কথাই যথেষ্ট বলে, তো সেটা যে তাদের কথা শুনছে যারই হোক। আর এখন শেখ হাসিনা যার কথাই শুনুক করুক, আমি মাঝে মাঝে বলি অতি বাড়া বেড়ে গেলে যা হয় আর কি, অতিমাত্রায় অহংকারী হয়ে গেলে, যেটা আমি আগেই লিখছি তার আমলে লিখছি, আমার অনেকে বলছে তোমার শেখ হাসিনা এবার বান্ধে দিবে। আমার তো সবাই কেবল বান্ধে। আমি আওয়ামী লীগের আমলে আমার সালাউদ্দিন ইউসুফ মন্ত্রণালয় থেকে বাইরে করে দে যে আমি নাকি বিএনপি।
আবার বিএনপি ক্ষমতায় আসি আমার প্রমোশনই দেয় না, সেক্রেটারি পদে 4বার প্রমোশন দেয় না, বলে যে আমি নাকি আওয়ামী লীগ। আমার শেষ পর্যন্ত সচিবালয় থেকে বাইর করে ওই শেরাটনে ভাত বিক্রি করতে পাঠাই দিছে। আপনি সত্য কথা বলতে গেলে অন্যরা অসন্তুষ্ট হবে। অবশ্যই। এখন যেটা ব্যালেন্স হবে, এখন যেটা বলছেন আপনি এটা হচ্ছে, এটা হওয়ার পিছনে যে সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী, হুম, হুম, যিনি নিজে গুম হইলেন, হুম, তার মুখ থেকে তো এই 2 মাসে এখনো আমরা গুমের সম্বন্ধে কিছু শুনলাম না, হুম, বরং গুমের অধ্যাদেশটাই তারা পাশ করলো না। হুম। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম সেটাই করলো না, কিন্তু ইউনূসের সাহেবের সাথে খাতির থাকার কারণে তার ওই যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ পাশ করে দিল, তার সুযোগ সুবিধা যেগুলো সেগুলো দিয়ে হ্যাঁ। দিল। তো এখন আবার এই সাম্প্রদায়িক শক্তিগুলাকে সরকার কতটুকু কাদের পক্ষে যাওয়ার জন্য কারো বিপক্ষে যাওয়ার জন্য কাজে লাগাবে সেটার উপর নির্ভর করবে। ওকে। নিয়তটা কি, আমার নিয়তটা কি? আমার মনে হয় নিয়তের ব্যাপারটা বলে এটা খুব সুন্দর। আমি জনাব সাবির মুস্তাফার কাছেও শুনতে চাইবো যে মব বা যেটি আইন নিজের হাতে তুলে নেওয়া, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় এটার অনেক বারবারন্ত দেখছি। আমরা আসলে কিছুটা শেখ হাসিনার সময়ও যে মব দেখিনি, ব্যাপারটা সেরকম না। শেখ হাসিনার সময়ও আসলে একটা একটা জামাত ধর, শিবির ধর, এই কর সেই কর, সেগুলিও ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে পেট্রোনাইজেশন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সবচেয়ে বেশি দেখছি, এই সরকারের সময় এসে দেখতেছি, বিশেষ করে ধর্মের নামে যেগুলি হচ্ছে আর কি। সেই ব্যাপারে একটু আপনি বলবেন যে ও মানে এইটা আপনি কিভাবে দেখছেন এবং এটা বন্ধ হওয়ার কোনো উপায় আছে কিনা অদূর ভবিষ্যতে। তার আগে আমি একটা মিনিট আপনার কাছে একটু সময় চেয়েছি। দর্শকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে লটারি মেধা নির্ধারণ করে না, স্কুলে ভর্তি পরীক্ষার পক্ষে আবার বললেন শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম বিএনপি সরকারের লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 76% সঠিক মনে করছেন, শতকরা 24% সঠিক মনে করছেন না। 22,000 ভোট দিয়েছেন আজকের এই জরিপে। আসলে মব বা যেটাকে আমরা আইন হাতে তুলে নেওয়া বলি, আইন হাতে তুলে নেওয়া কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় কাজ। আমরা কিন্তু কেউ চুরি করেছে শুনলে তাকে একটা লাথি হলেও দিয়ে আসি, খাম্বার সাথে বেঁধে রাখি, তারপর তার অনেক শাস্তির ব্যবস্থা করি, পিটিয়ে মেরে ফেলি ছেলে ধরা সন্দেহে। এটা আমাদের প্রিয় কাজ, কিন্তু এটা রাষ্ট্র এটাকে আসলে ঠিক সমর্থন করবে কিনা বা কিভাবে এটা বন্ধ করবে? দেখেন, এই ধরনের মব ভায়োলেন্স আগেও ছিল, কিন্তু যেটা এইবার হলো যে কিছু উগ্র শক্তি, উগ্র ধর্মীয় বা উগ্র রাজনৈতিক উগ্রপন্থী শক্তি 2024 সালে 5ই আগস্টের পরে যারা আর কি হয়তো পলিটিক্যাল ল্যান্ডস্কেপের ফ্রিঞ্জে ছিল, তারা মেইন স্ট্রিমে চলে আসে এবং এরা হয়ে গেছে ছিল অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি বা তাদের সমর্থক। আমি বলতাম যে সরকারের যে সমর্থন বলয়, এরাই সমর্থন বলয়টাকে পরিচালনা করতো, যার ফলে এরা যা খুশি তাই করতে পারতো। তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে তারা যা খুশি তাই করতে পারতো এবং অন্তর্বর্তী সরকার সেটা হয় প্রকাশ্যে সমর্থন দিত বা না, নীরব থেকে একটা নীরব সমর্থন মানে কন্ডন করতো। আপনি সেই শেখ মুজিবের স্কাল্পচার ভাঙা থেকে শুরু করে ধানমন্ডির শেখ মুজিবের মানে মেমোরিয়াল মিউজিয়াম ভাঙা থেকে পর্যন্ত সবকিছু এই অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে বা সমর্থন দিয়ে গেছে নীরবে। এখন এইটার একটা রেস্ট তো থাকবেই, হুট করে তা থেমে যাবে না। যদিও সালাউদ্দিন সাহেব ক্ষমতা নেওয়ার আগেই বা ক্ষমতা নেওয়ার পরেই বলেছিলেন যে মব কালচার সহ্য করা হবে না, মব ভায়োলেন্স কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু দেশ এখন বসে আছে তার এই যে কথার সাথে তার অ্যাকশনটা দেখার জন্য। এখন কুষ্টিয়ায় যে পীর শামীমকে হত্যা করা হলো নৃশংসভাবে, সেটা একটা মব ভায়োলেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম যে 200 জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 4 জনের নাম দেওয়া হয়েছে। যেখানে শত শত লোক হামলা করেছে সেখানে 200 জন অজ্ঞাত আর 4 জন নাম নেওয়া। অর্থাৎ আপনি এখন যারা এটার মূল পরিচালনায় ছিল তাদেরকে কিন্তু আপনি আড়াল করে দিতে পারেন, কারণ ওই 200টার মধ্যে আপনি যাকে ইচ্ছা তাকে ঢুকাতে পারেন। কাজে অলরেডি কিন্তু একটা সন্দেহ চলে আসছে জনমনে যে যেহেতু এটা ধর্মীয় একটা গোষ্ঠীর কাজ, সেহেতু এই বিএনপি সরকার এখানে হস্তক্ষেপ করতে রাজি হবে না। কারণ এই গত 2 বছর এই ধর্মীয় উগ্রপন্থীগুলো এক ধরনের শক্তি অর্জন করেছে, তারা এখন মেইন স্ট্রিমে, তারা এখন মূল রাজপথে আছে, তারা আর ওই গলিতে নেই। কাজেই বিএনপি সরকারকে কিন্তু অনেক বেগ পেতে হবে এই প্রবণতাটাকে আটকাতে। এখন এইটা যদি তারা আটকাতে না পারে, শুরু থেকে যদি দমন না করতে পারে, তাহলে এটা আবার ইউনূস সরকারের আমলের মতো এটা স্প্রেড করতে থাকে। এবং এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো শেষমেশ ডিসেম্বরে গিয়ে, প্রথমে ওটা ভাঙার চেষ্টা করা হয়েছিল, পারেনি, ডিসেম্বরে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং আর্মি পুলিশ সবাই তাকিয়ে দেখলো। তার মানেটা কি? তাদের এতই বলিয়ান হয়েছে তাদের শক্তি, তাদের মানসিক
সাইকোলজিক্যাল স্ট্রেংথ, তারা মনে করলে সেটা তারা করতে পারে এবং তাদেরকে কেউ কিছু করবে না। অ্যান্ড দে ওয়ার রাইট, কেউ কিছু করে নাই আজ পর্যন্ত। এটা নিয়ে কোনো তার কোনো বিচার কিছু হয়নি। এবং সো এটা যতদিন চলতে থাকবে এই গোষ্ঠীগুলো ততই বলিয়ান হবে এবং আবার তারা সেই ধরনের কাজ করা শুরু করবে। Okay. কাজে এটা বিএনপি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন সাহেব সেটা খুব ভালো করেই জানেন, সেই জন্যই তিনি প্রথমেই বলেছিলেন যে এই মব কালচারটাকে তিনি মানে মব ভায়োলেন্সটাকে তিনি দমন করবেন, কিন্তু এখন অ্যাকশন দেখতে হবে। তার কথা শুনলাম, সুন্দর কথা, ভালো কথা, এখন অ্যাকশনটা কি হবে সেটাই দেখতে হবে। এটা সে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেন মানে ভাষা মানে এ ফ্লোটিং পাইরেট আমাদের একজন দর্শক, উনি অনেকবার একই মেসেজ পাঠাচ্ছেন। মেসেজটা আমি একটু আপনাদের জন্য পড়ে শোনাই। খালেদ ভাই, আপনার দ্বিতীয় এবং তৃতীয় পিতা দুই বিখ্যাত পত্রিকা সম্পাদক তারেক রহমানকে গ্রেপ্তারের উস্কানি দিয়েছিল বলে স্বীকার করেছেন মাসুদ উদ্দিন চৌধুরী। আপনার কি সাহস আছে এই বিষয়ে একটা টকশো করার? আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে বলি, আমি যদি খুব জনপ্রিয় বা খুব প্রধান লেখক হইতাম তাহলে নিশ্চয়ই আপনি খেয়াল করতেন যে 2006 সালের পর থেকে আমি প্রথম আলো বা ডেইলি স্টারে কাজ করি না, বিডি নিউজে কাজ করি, আমি অসংখ্যবার লিখেছি, বলেছি এই যে কাউকে রিমান্ডে নিয়ে তার কথা দিয়ে রিপোর্ট করা, যেটা প্রথম আলো ডেইলি স্টারে করেছিল, এবং আজকেও আমি যেটা দেখলাম সেটা সাংবাদিকতার ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট অফ দ্য লো। মানে এটা হইতেই পারে না বাংলাদেশে, যে এটা কিভাবে এত সহজে মতি ভাই মাহফুজ ভাইরা করছে আই ডোন্ট নো। এবং আপনিও যারা দ্বিতীয় পিতা তৃতীয় পিতা বললে একটু আরাম পাইলেন, তাকেও আমি একটু ধন্যবাদ দেই যে বলছেন ভাই, এখন আমি কি করবো, আপনি তো বলবেনই, কিন্তু মানে আই ডোন্ট নো। এখন জনাব বদিউর রহমানের কাছে আসছে যে জনাব বদিউর রহমান, আমি দুইটা জায়গায়, এটা শেষ প্রসঙ্গ, আপনি শুরু করলে আমি সাবির ভাইয়ের কাছ থেকে একটু মতামত নিই। এখন দুইটা বড় করণীয় সরকারের কাছে আছে যে দুইটা এখনই করতে হবে। একটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে সংক্রামক রোগ, বিশেষ করে হাম, এইটা যে জায়গায় গেছে এবং যেভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটতেছে, এইটাকে আসলে সরকার আগের সরকারের দোষ না দিয়া কিভাবে এটা মোকাবেলা করবে, প্ল্যানটাকে এবং পারতেছে কিনা, আপনি একটা রিপোর্ট কার্ডের মতো করে যদি একটু ছোট করে দেন 1-2 মিনিটে। এবং জ্বালানি তেলের সংকট, এটা তো আসলে সরকারের দোষ আমরা দিতে পারবো না। মধ্যপ্রাচ্যে যা হইতেছে এইটার ক্ষেত্রে সরকারের আমরা কটুক দোষ দিব আমরা জানি না। এই দুইটা ক্ষেত্রে সরকার আসলে মূল করণীয় কি? এই যে পুরা গরমের সিজনটা আসতেছে, সেচের সিজন, ডিজেলের পর ডিজেল লাগবে, রাস্তায় গাড়ি চলতেই হবে, নাকি আমরা সব রিক্সা সাইকেলের যুগে চলে যাবো আমি জানি না। মানে এটা আপনি যদি একটু বলে, আবার যদি একটু সাবির ভাই একটু বলেন। আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হামের বিষয়টা আমাদের তো একটা সবসময় থাকে যে আমরা লিগ্যাসি নিয়ে কথা বলি কেবল, যে অন্তর্বর্তী সরকার কিছু করে নাই, 17 বছর হাসিনা কিছু করে নাই। কিন্তু করোনার সময় তো হাসিনা তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছিল। তো এখন যে বাজাজ সরকার, বিএনপি সরকার যদি, তার স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সাহেব নাকি আছেন, তারা যদি ডাইহার্ট চেষ্টা করে এই যে ভ্যাকসিন আনা বা এটা শুরু করেছে এটা মেসিভ আঘাতে যদি শুরু করে, তাহলে একটু যা ঘটেছে মরেছে বাকিটা একটু সামাল দিতে পারবে ডেলিমিশন। এটা গভর্নমেন্ট কত সিরিয়াসলি এটা শুরু করবে সেটার উপর নির্ভর করবে। আর দ্বিতীয় যেটা বলতেন জ্বালানির বিষয়, আমি আবার সবসময় সুখী মানুষ, আমার কোনো চাহিদা নাই। বাজারে যদি দাম বাড়ে আমার কষ্ট হয় না, কারণ আমি ওই ক্লাস 3-4 পাটিগণিতের অঙ্ক করে খরচ কমাই ফেলি। আমি 6 ঘন্টা খরচ কমাই ফেলি। আমি 6 ঘন্টা, আমার ছোট্ট একটা টমটম আছে, টেনশন বিক্রি করে আমি কিনছিলাম, নিজে চালাই। তো আমি 6 ঘন্টা লাইনে থেকে তেল পাইনি। তো আরেকদিন 3 ঘন্টা গিয়েছি, পাইনি। বললো যে শুক্রবার জুমার নামাজের পরে আসছেন। ওদিন যাওয়ার পরে আমাকে 1000 টাকার তেল দিল। আমি শকর আলহামদুলিল্লাহ, নাতিরে একটু সকালবেলা দিতাম। আমি চলবো না, রিক্সা যুগে যাবেন, কারণ সরকার যেটা একটা অসুবিধা হচ্ছে, বলে যে তেল মজুদ হচ্ছে। এই মজুদদারি বঙ্গবন্ধুর আমলেও ঠেকাইতে পারে নাই, এখনো যদি এটা ঠেকাইতে না পারে, যেটুক থাকে সেটা পেয়ার হইতে দিতে পারলে এটা সমাধান হবে। আর আমাদের দেশে এমন কোনো নেতা নাই, ক্রাইসিসের সময় নেতা ডাক দিলে আমরা মেরে চলব। যেমন সাউথ কোরিয়াতে 70-এর দশকের শেষের দিকে তাদের খাদ্য উৎপাদন, চাল উৎপাদন কম হয়েছিল, তখন সম্ভবত চুন্দো ওয়ান বা পারচুন হির আমলে। তো জাস্ট রেডিও টেলিভিশনে একটা বক্তৃতা দিল যে আমরা চাল আমদানি করতে চাই না, কোরিয়ানরা এখন এক বেলা ভাত খাবে, বিদেশি জন্য প্রযোজ্য নয়। আমি তাজ্জব হয়ে গেলাম। পরে টিভিতে গিয়ে শুনলাম তারা খায় নাই, বলে যে আমাদের নেতা বলেছে। আমাদের এখানে সেরকম একটু ডাক দিলে শুনবে, এটা আমাদের চরিত্রের মধ্যেও নাই, শোনা উচিত।
সবাই সংযমী হইলে, চুরিটা বন্ধ করলে, তাহলে তেলের এত অসুবিধা হওয়ার কথা না, কম চলবে। আর আপনি আরেকটা জিনিস করেন না, সরকার যদি তারেক রহমান সাহেব সচিবালয় অফিস করতেছেন, দরকার হলে ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়টা উঠাই দেন বেদরকারি, এমন যে ঠিক আছে অফিসাররা বড় বড় পাবলিক বাস আছে সেগুলা করে দিবে, যেমন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাসে আমরা যেতাম, বাসে যাবে, আপনি জ্বালানি করতে পারেন, করলে তো অসুবিধা নাই, আপৎকালীন ব্যবস্থাতে একটু কঠোর হইলে গুণা হয় না, সব অফিসাররা একসাথে বাসে যাবে, তাহলে দেখবেন তো অনেক কমে যাবে। ওই ওগায়রা চিন্তা করে স্কুল 2 দিন অফলাইন হবে, 2 দিন অনলাইন হবে, অফিস এভাবে করে, এইগুলো দিয়ে যার পক্ষে কাজ হবে না, স্ট্রিক্ট মেজার নেন, কিন্তু শক্ত করে নেন। কিন্তু জনাব মতিউর রহমান, আপনারা যারা রিটায়ার্ড অফিসার আছেন তাদের সমস্ত মানে কি বলে কৃপানটা চাকরিরত অফিসারের উপরে গিয়েই পড়ে। একটা সেক্রেটারি উনি এখন বাস দিয়ে যাবে অফিসে, এটা কিরকম? কেন কেন অসুবিধা কি? সব সেক্রেটারি এক আপনি বাসে যাবে। আপনি তো সেক্রেটারি What the থাকতে problem? আপনি তো সেক্রেটারি থাকতে বাস দিয়ে যান নাই। না, বাসে গেছি আমি, বলেন কি আমি সেক্রেটারি আমি থাকা মতিউর রহমানের অবস্থায়, বাস, সেক্রেটারি থাকা জি অবস্থায়। আমার যখন গাড়ি নষ্ট আমি বাসে চলি, এখনো চলি, তখনও চলছি, আবার অভ্যাস করলে হয়, আমি বাসে যাবো, অসুবিধা কি? সবাই যাচ্ছে, এই যে আমি এখন এখনো তো বাসে চলি, আবার মাঝে মাঝে আমি রোজগার করার জন্য 1 নাম্বার 10 নাম্বারে হেঁটে যাই, হেঁটে গেলে 40-80 টাকা বেঁচে যায়, ওকে, আমার হাঁটা হয়ে যায়। না জনাব মতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই যে এই প্রসঙ্গে আসতেছিলাম যে সরকারের করণীয়। আচ্ছা, দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন একটু 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 পড়ে শোনায়। যে ওনার নাম রনি চৌধুরী, উনি বলতেছেন, খালেদ ভাই আপনাকে যারা গালি দিয়ে প্রশ্ন করে আর তাদের প্রশ্ন পড়েন, কিন্তু যারা সুন্দর করে প্রশ্ন করে তাদের প্রশ্ন পড়েন না কেন? গালি নাই জন্য এটাও মনে হয় পড়বেন না। যাই হোক, এটা পড়লাম কারণ আমি একটু এঙ্গেজ হতে চাই, যারা আসলে আমাদেরকে অপছন্দ করতেছেন তাদের ব্যাপারটা আমি আসলে একটু বুঝতেও চাই। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কিন্তু জনাব সাবির মোস্তফা, আমরা প্রসঙ্গে ফিরে আসি। হাম বা স্বাস্থ্য ব্যবস্থা, আজকে হাম, কারণ আমি যেহেতু একটু খেয়াল করি স্বাস্থ্যের, এটার আমি একটু দেখতেছিলাম যে শুধু হাম না, কিন্তু অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধেও এই সরকারের অবস্থায় সামনে কিন্তু আরো অনেকগুলি বড় বড় চ্যালেঞ্জ আছে। আমি এগুলি বলতে চাই না কারণ প্যানিক, কিন্তু আছে, চ্যালেঞ্জগুলি আসে, এবং জ্বালানি তেলটার একটা আছে। এই দুইটার ক্ষেত্রে সরকারের এই মুহূর্তে কি করণীয় এবং সরকার ঠিক রাস্তায় ঠিক পথে আছে কিনা? দেখেন, বাংলাদেশ কিন্তু এই সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এক সময়। রাইট। কিন্তু জাতিসংঘে তার বিশেষ করে আপনার এই যে 90 দশকে এবং 2000 এই নতুন শতকেও কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু প্রশংসা কুড়িয়েছে তাদের এই শিশু স্বাস্থ্য ইমপ্রুভ করার জন্য। এবং আপনি জানেন হতো যে প্রতি বছর যে ন্যাশনাল ইমিউনাইজেশন ডেটা হতো, যেখানে ইউনিসেফ, এনজিও, সরকার সবাই মিলে একদিনে লাখ লাখ বাচ্চাকে বিভিন্ন ধরনের টিকা দিত, ভিটামিন এ তো দিতই এবং অন্যান্য টিকা দিত। তো সেই ব্যবস্থা কিভাবে বিপর্যস্ত হলো 2025 সালে এসে, বিশেষ করে যখন ক্ষমতায় এনজিও গ্রাম বলে একটা সরকার, এনজিও নেতা ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান, অন্যান্য এনজিও নেতারা সেই সরকারের উপদেষ্টা এবং মানে পরিচালক, তাদের আমলে কি করে এই টিকা দেওয়ার ব্যবস্থাটা বিপর্যস্ত হলো, এটা একটা বিস্ময় আমার কাছে। 2 নম্বর হচ্ছে, কিন্তু আহ, উম, আশা করছি যে বাংলাদেশ সরকার ওই কার দোষ, মানে ইউনূস সরকারের দোষ না শেখ হাসিনার দোষ না কার দোষ, সেটা নিয়ে বেশি সময় কালক্ষেপণ না করে এই টিকাদান ব্যবস্থাটা কিভাবে দ্রুত আবার চালু করা যায়, ঠিকমতো চালু করা যায়। কারণ এখন যেটা হচ্ছে হামের প্রাদুর্ভাব, সেটা তো এখন টিকা দিয়ে হয়তো থামাতে পারবে না, কারণ যা সংক্রমণ হওয়ার এটা হয়ে যাচ্ছে। কিন্তু যাতে ভবিষ্যতে সংক্রমণ না হয় সেজন্য এই প্রতিটা সিজনে টিকা যাতে ঠিকমতো দেওয়া হয় সেজন্য কাজ করতে হবে। এবং এটা তাদের কাছে, বিশেষ করে সরকারের কাছে, এটা অজানা জিনিস না, কারণ এই টিকাদান কর্মসূচি তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয় উইথ এনজিওটা থাকে সহায়ক শক্তি, মানে চালিকা শক্তি থাকে সরকারের কাছে। কাজে এই এক্সপার্টিস, এই নলেজ বাংলাদেশ সরকারের আছে, খালি ব্যবহার করা হয়নি 2025 সালে, কি কারণে আমি জানি না। কিন্তু বিএনপি সরকার অপদার্থ উপদেষ্টা থাকলে যেটা হয় তাই উঠেছে তখন। এটাই, তাহলে বাংলাদেশ সরকারকে এখন যেটা করতে হবে যে বাংলাদেশ সরকারের যেই নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে সেটাকে কাজে লাগাতে, আর নতুন কিছু না খুঁজে এই এক্সিস্টিং নলেজ এবং এক্সপিরিয়েন্সই কাজে লাগাতে হবে। আর জ্বালানি নিয়ে যে আলাপ হচ্ছিল, সেখানে আমার হঠাৎ একটা কথা মনে পড়লো যে গত কয়েক বছর ধরে তো বাংলাদেশে একটা হিড়িক চলছে যে গাড়ি, বাস, টেম্পো সবকিছু সিএনজি করা। এখন সিএনজি হচ্ছে এই গ্যাসটা তো বাংলাদেশ উৎপাদন করে কি না, এটা বেশিরভাগ আসে কাতার থেকে। এটা কিন্তু আসা বন্ধ হয়ে গেছে, শুধু আসা বন্ধ হয়ে গেছে তা না, এটার উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এলএনজি, কাতার যেই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস উৎপাদন করে এবং বাংলাদেশ তার এলএনজি বেশিরভাগই কাতার থেকে আনে। কাজেই এটার একটা ধাক্কা বাংলাদেশ খাবে
মানে অচিরে আরো বেশি হবে। এবং বাংলাদেশের তেল তো যায় মূলত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। এখন বিদ্যুৎ উৎপাদন যদি ব্যাহত হয়, এবং ব্যাহত হচ্ছে অলরেডি, এটা আপনার ওই অফিসে লাইট বন্ধ করে রেখে হবে না, কারণ লাইট বেশি বিদ্যুৎ খরচ মানে ব্যবহার করে না। বিদ্যুতের সমস্যা হবে কারখানায়, কলকারখানায় বিদ্যুতের সমস্যা হবে। কাজেই আমার মনে হয় যে বিপর্যয় যেটা আসবে বা বিপদ যেটা আসবে, সেটা পুরো বিপদ এখনো আসেনি। এবং মধ্যপ্রাচ্যের যে সংকট কিন্তু আরো ঘনীভূত হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানি বন্দরগুলা ব্লকেট করছেন, যাতে ইরান থেকে কোনো তেল রপ্তানি করা না হয়। এবং এটা যদি হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়বে এবং সংকট একটা আরো গভীর হবে। কাজেই বাংলাদেশ সরকারের জন্য কিন্তু একটা বিরাট সংকট আছে। কাজেই তার যেটা দেখতে হবে, আমি জানি যে অলরেডি বাংলাদেশ সরকার ভারতের সাথে একটু এক ধরনের দর কষাকষি করছে, কারণ ভারতের অনেক রিফাইনারি আছে, বাংলাদেশের মাত্র একটা রিফাইনারি। খুব বেশি তেল সে মানে ক্রুড অয়েল সে রিফাইন করতে পারে না, কিন্তু ভারতের কিন্তু রিফাইনিং ক্ষমতা অনেক। কাজেই রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে ভারত থেকে রিফাইন করে কিন্তু বাংলাদেশে আনা যায়, এবং আমার মনে হয় সরকার সেদিকেই যাবে। কারণ রাশিয়া থেকে মানে রিফাইন্ড অয়েল আনা খুব মানে সহজ হবে না, কিন্তু ভারত কিন্তু অলরেডি রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে, কারণ আমেরিকা রাশিয়ার ক্রুড অয়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল, যেই স্যাংশনগুলো ছিল, সেগুলো কিন্তু শিথিল করে দিয়েছে এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। কাজেই এদিকে একটা সম্ভাবনা আছে। এবং আমি শিওর যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দর কষাকষি করছেন বা আলোচনা করছেন যে কোথা থেকে আনা যায়, এবং আমেরিকার কাছ থেকেও এলএনজি আনা যায় কিনা সেটা নিয়ে হয়তো তারা আলোচনা চালাচ্ছেন, যদিও আমেরিকা বহু দূরে এবং এলএনজি আমেরিকায় কাতারের চেয়ে অনেক বেশি দাম। এবং এমন হতে পারে যে রাশিয়া আবার এলএনজির একটা বড় উৎপাদক, কাজে রাশিয়া থেকেও এলএনজি কেনার জন্য বাংলাদেশ চেষ্টা করছে বলেই আমি যতদূর জানি তারা চেষ্টা করছে। কাজেই বাংলাদেশ সরকার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে মধ্যপ্রাচ্যে কিন্তু সংকটটা আরো ঘনীভূত হচ্ছে, বিশেষ করে এই তেল গ্যাস বাণিজ্যের ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ সাবির ভাই। শেখ সিরাজ মুনির উনি বলতেছেন যে খালেদ ভাইকে গালাগালি করে হচ্ছে আওয়ামী লীগের বট বাহিনী আর দোষ হয় জামাত ইসলামের। ভাই, আপনার এই কথাটা হয়তো ঠিক না। আমাদের অনুষ্ঠানের কথা যদি জামায়াতের পক্ষে যায়, তখন তখন আমরা কোনো গালাগালি দেখি না, তখন শুধু প্রশংসা দেখি। জামায়াতের বিপক্ষে একটা কিছু গেলেই মানে লোকজন একদম ঝাঁপায় পড়ে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান উনি খুব দায়িত্ব নিয়ে বলতেছেন যে খালেদ মহিউদ্দিন হচ্ছে খন্দকার মুশতাকের বংশধর। উনি বেশ কয়েকবার এটা বলছেন যে খন্দকার মুশতাকের বংশধর। যাই হোক, আমরা সে অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা জনাব বদিউর রহমান, আপনি বাংলাদেশের মানে এইটা একটা, আমি সব অনুষ্ঠানে এখন একটা করে মানে আমি একটু যুক্তিবাদী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইলেও আমাকে একটা বাতিনি প্রশ্ন সব অনুষ্ঠানেই করতে হচ্ছে ইদানিং, যে আর 2 বছর বা 5 বছর পর আসলে বাংলাদেশের কি হবে বা আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? আপনি যদি খুব 30-40 সেকেন্ডে বলেন, আমরা সাবির ভাই থেকে ওইটা একটু শুনতে চাবো। কি হবে আর কোথায় দেখতে চান? আপনার চাওয়া কোনটা আর হবে কোনটা, জনাব বদিউর রহমান? আমি তো সবসময় আশাবাদী মানুষ। আমি যেটা মনে করি, আমি একটা কথা বলছিলাম যে তারেক রহমান সাহেব যদি বিকামস মোর ফাদার লাইক, দেন হি উইল বি মোর সাকসেসফুল দেন ইফ হি বিকামস মাদার লাইক। যদি তিনি মোটামুটি পিতার প্রশাসনের মতো চলতে চান, চলেন, তাহলে উনি একটু ভালো করতে পারবেন। এবং সে ভালো করার মধ্যে যদি এখন তার দলীয় চেলা চামুন্ডারা আবার যেসব ঝামেলা করে, এই যে এই আজকে পত্রপত্রিকায় যেটা দেখলাম, সিকেডির ডাক্তার কামরুলের কাছে তাদের কোন দলের নেতা চাঁদা চাইলো, সেটার জন্য অ্যারেস্ট করলো, তো এগুলো যদি শুরু হয়ে যায়, এর আগে ক্ষমতায় আসার আগে আমি একটা দেখেছি, আমি গত বছর কোরবানির ঈদে বাড়ি গেলাম, তারা তখন ক্ষমতায় আসে নাই, আমার গাড়ির সামনে মোটরসাইকেল একটা জোরে এসে পড়লো, আমি তো থেমে রইলাম, তারপরে উল্টো আমার গাড়িতে হাত দিয়ে আমার স্টিয়ারিং থেকে চাবি খুলে নিয়ে গেল। তো ভয় তো কিছু বললাম না, বাচ্চা কাচ্চা মহিলা ছিল। পরে দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কে, বলে যে স্যার এখন যে ক্ষমতায় আসবে বুঝেন না, ওদের পান্ডা আর কি। তো সেটা ভোটের আগে যেমন দেখেছি, এটা টিভিতে যখন লাইভ টক শোতে কথা বলছিলাম, তখন ইমরান সালেহ প্রিন্স বললেন যে আপনি সাথে সাথে আমাদের ফেনীর নেতাকে বলেন। আমি বুঝি এই ছোট্ট কাজের জন্য, পান্ডা গুন্ডামির জন্য আপনার নেতার কাছে যাব? আমি কারো কাছে একটু যাই না। আমি ফেনীতে সার্কিট হাউসে আমার পাশে ওয়াজুল কাদের। আমাদের একটু শেষ করতে হবে। আপনি যদি দেখেন যে 2 বছর বা 5 বছরে, জি
2 বছর আপনার প্রথম আমি বলছি যে সরকারের গতিধারাটা বুঝতে 4 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। ওকে বাই দিস টাইম আমরা কিছু ব্যাড সিমটম দেখছি, এটা যদি আরো কন্টিনিউ করে তাহলে আমাদের হতাশ হইতে হবে, কন্টিনিউ না করলে আমরা আশাবাদী হব। থ্যাংক ইউ সো মাচ জনাব সাবির মোস্তফা। 2 বছর এবং 5 বছর এই দুইটা টার্মে আসলে হ্যাঁ, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা তো এই মধ্যপ্রাচ্যের সংকটটা তাদের মাথায় ছিল না, কারো মাথায় ছিল না। তো ক্ষমতায় এসেই তাদের এই সংকটটা তাদের ঘাড়ের উপর পড়ে গেছে। কাজেই তার সরকারের প্রতি কিছুটা সিম্প্যাথি তো থাকতেই হবে, কারণ যে কোনো সরকারের জন্য এই সংকটটা মোকাবেলা করা ডিফিকাল্ট হবে। সো আমি মানে আশা করব যে তারা এই সংকটটা মানে সমাধান করার জন্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। এই জুলাই সনদের চেয়ে বেশি প্রায়োরিটি পাবে এই মধ্যপ্রাচ্য সংকটের ফলে যে জ্বালানি সংকট, সেটা কিভাবে মোকাবেলা করা যায়, সে কারণ এটা মানুষের জীবনযাত্রার উপর আঘাত হানবে যদি এটা ঠিকমতো তারা মোকাবেলা করতে না পারে। আর মানে অনেক অনেক ইনকাম কমে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় তারেক রহমানের উচিত হবে যে আওয়ামী লীগকে কিভাবে, আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা, যে তার কার্যক্রম পরিচালনার উপর যে নিষেধাজ্ঞা, সেটা কিভাবে আস্তে আস্তে তুলে নেওয়া যায়। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে না ফিরলে কিন্তু একটা রাজনীতির একটা আশঙ্কা থেকে যাবে যে এই রাজনীতি এখন যতটা স্টেবল এবং স্থিতিশীল এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে, ভবিষ্যতে সেটা থাকবে না। কাজেই আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া বেটার রাদার দেন আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া। কিন্তু সাবির ভাই এইটা দিয়ে আবার সবাই একটা প্রশ্ন তুলে, তাহলে কি আওয়ামী লীগের কোনো শাস্তি হইতে হবে না? আওয়ামী লীগ কোনো শাস্তি পাবে না? আওয়ামী লীগের ওই নেতারা ওই যেগুলি করছে সেগুলির কোনো শাস্তি? যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলা, সেই বিচার তো কেউ থামাচ্ছে না, সেই বিচার তো হতেই পারে। সমস্যা হয়ে গেছে যে অনেক অনেক শত শত মামলা হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নাই। আপনি দেখেন শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 7টা মামলা, তার মধ্যে 3টার ফাইনাল রিপোর্ট অলরেডি হয়ে গেছে। তার মানে কোনো প্রমাণ নেই এসব অভিযোগের। তো এই ধরনের ফালতু মামলা শত শত করা হয়েছে হাজার হাজার লোকের বিরুদ্ধে। তো সেগুলো শেষ করতে করতেই তো তাদের সময় চলে যাচ্ছে। কিন্তু যদি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জেনুইন মামলা থাকে, অভিযোগ এবং প্রমাণ থাকে, তাহলে সেগুলা মামলা পরিচালনা করতে তো দল হিসেবে আওয়ামী লীগের প্রতি একটা দায় কি বর্তায় যে অ্যাটলিস্ট স্বীকার করা যে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার জন্য, বাংলা দলের লোকজনকে বিপদে ফেলার জন্য এই নেতৃত্ব দায়ী, এবং তারা এটা স্বীকার করবে, এটা কনসিড করবে যে না এটা হইছে, ভুল হয়েছে। খালি তো ষড়যন্ত্রের কথা, খালি তো অমুকের কথা তমুকের কথা, আমাদের কথা বলে, আমরা ষড়যন্ত্র করে তারাই দিছি। অ্যাবসলিউটলি আওয়ামী লীগের আসলে উচিত শুধু এই 2024 সাল না, পুরো সময়টা 2009 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত তাদের পর্যালোচনা করা উচিত, এক ধরনের আত্মসমালোচনা। রাইট, তাদের করা উচিত যে আমরা কোথায় কোথায় ভুল করেছি ইন দ্য সেন্স যে কোন কোন পদক্ষেপ জনগণের বিপক্ষে গেছে, যেটার ফলে জনগণ আমাদের বিরুদ্ধে গেছে। এইটা যদি তারা না অ্যাড্রেস করে, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি আওয়ামী লীগ নেতারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে, যে সব ষড়যন্ত্র হয়েছে, আমরা কিছু করি, ষড়যন্ত্র হয়েছে, স্নাইপার লুকা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এইটার থেকে তাদের বেরোতে হবে, মানে বাস্তবতাটা তাদের ফেস করতে হবে এবং তাদের নেতৃত্বটা ঠিক করতে হবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্ব টোটালি ছন্ন ছাড়া অবস্থায় আছে। এই প্রেক্ষিতে আমার কাছে মনে হলো জনাব বদিউর রহমান, আপনি কি এক লাইন বলতে চান কিছু, নাকি আমরা শেষ করে দিব? যে আপনিও কি মনে করেন যে তারা আওয়ামী লীগের? আমি সবসময় বলে আসতেছি, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশ সুন্দরভাবে আগাইতে পারে না। ওটা ভোটের মাধ্যমে ফেয়ার ভোট হবে, উইড আউট হবে। মুসলিম লীগ চলে গেছে, আলিম আল রাজির দল চলে গেছে, জনবিহীন গণফোরাম মরে গেছে, তারপরে কমরেড মুজাফফরের দল চলে গেছে। আপনি ফেয়ার ভোটে দেন। আরেকটা জিনিস যদি নির্বাচন কমিশন করে যে প্রতীকের ভোট যেহেতু বাদ হচ্ছে, একজনের প্রতীক আরেকজন যাবে না, জোটও বন্ধ করে দেন। জোট বন্ধ করে দিলে একজন না দুইজন না পার্টি এসে মন্ত্রী হবে, সেটাও চলে যাবে, রাজনীতি বিকশিত, তখন দল বিলুপ্ত করে এসে মন্ত্রী হবে। ববি হাজাজ তো এটার একটা উদাহরণ। যাই হোক, ববি হাজাজ আমাদের বন্ধু মানুষ, ভালো থাকবেন ববি হাজাজ। আমরা জনাব জনাব জুনায়েদ সাকিকে, জনাব নুরুল হক নূরকে, এরকম উদাহরণ অনেকগুলি দেওয়া যাবে। আমার সব মানে পছন্দেরই মানুষ, কিন্তু তারা আসবে, আসুক। জনাব বদিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাবির মোস্তফা, আপনাকেও।